হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি নতুন গল্পে আপনাদের স্বাগতম। গল্পটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, গল্পটি সম্পূর্ণ দেখবেন, কারণ গল্পটি সম্পূর্ণ না দেখলে আপনারা গল্পটি বুঝতে পারবেন না। গল্পটি হাসি, কান্না, দুঃখ সব মিশিয়ে আছে। তো চলুন গল্পটি শুরু করা যাক। একটু পর আমার ছাবিয়া প্রধানমন্ত্রী আসনে বসতে চলেছে। আমার তো ভেবেই খুশিতেই নাচতে মন চাচ্ছে, কিন্তু এখন না, বাড়িতে গিয়ে নাচা যাবে। এখন ছাবিয়াকে ওয়েলকাম করতে হবে। তাই তো সেই কখন থেকে ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমার কথার মাঝেই ছাবিয়ার আগমন ঘটে। সকলে ছাবিয়াকে ফুলের সহিত স্বাগতম জানায়। সকলের শেষে আমি গিয়ে দাঁড়াই একেবারে ছাবিয়ার সামনে গিয়ে। আমার মুখের হাসি রেখা যেন থামার বাদই মানছে না। বুকের ধুকপুকানি যেন তীব্র বেগ ধারণ করেছে। ছাবিয়া আমাকে আচমকা ওর সামনে প্রকট হতে দেখে বেশ রেগে উঠে পড়ল। হু আর ইউ? ম্যাম, আমি আপনাকে ওয়েলকাম করতে এসেছিলাম। জাস্ট গেট লস্ট, গাইয়া ভূত কোথাকার। এত সুন্দর একটা মুহূর্তে এইসব ঘ্যাদদের সামনেই পড়তে হলো। সিকিউরিটি, ওকে লাথি মেরে বের করে দাও এখান থেকে। কথাটা বলে ভাব নিয়ে আমার পাশ ঘিরে চলে গেল ছাবিয়া। এদিকে সিকিউরিটি গার্ড আমাকে ধাক্কাতে ধাক্কাতে বাইরে গেটের সামনে বের করে নিয়ে আসে। আমি কত বললাম আমাকে জাস্ট এক ঝলক দেখতে দিন ছাবিয়া ম্যামকে, কিন্তু কে শোনে কার কথা? ওদেরই বা কী দোষ? তারা তো তাদের ডিউটি পালন করছে। এখন আমি কি করব? আমি বরং আমার পরিচয়টা ক্লিয়ার করে দেই, তারপর ভাববো এখন আমার করণীয় কী। আমি হচ্ছি আলমগীর, বাসা পাবনাতে। 26 বছর বয়সে পা রেখেছি, পড়াশোনা শেষ করেছি। আমার সম্পর্কে এতটুকু জানলে যথেষ্ট। একটু আগে যে মেয়েটাকে ওয়েলকাম করতে গিয়েছিলাম, ওর নাম ছাবিয়া। ও হচ্ছে আমার স্বপ্নের রানী। আজ মন্ত্রীর পদ থেকে প্রধানমন্ত্রীর পদে ভূষিত হয়েছে। ছাবিয়ার বয়স 23 থেকে 24 হবে। এক মন্ত্রীর সবাই ওকে দেখা, সেখানে থেকেই ওর প্রেমে পড়া। আমার অনেক দিনের স্বাদ ছিল ওর সাথে সামনাসামনি কথা বলার, দেখা করার, কিন্তু আগে ভাবিনি ছাবিয়া আমার সাথে এরূপ আচরণ করবে। খুব কষ্ট পেলাম। তাছাড়া ও তো আমার ক্লাসের নয়, খুব উচ্চ পর্যায়ের ব্যক্তি সম্পন্ন মানুষ। আগেও ছিল, এখনও আরও কয়েক ধাপ ওপরে এগিয়ে গেছে। ওর সাথে কি আমার যায়? ওর পাশে স্মার্ট সুদর্শন যুবক মাননীয়, আর আমি কোথাকার কোন ক্ষেত? কিন্তু তাই বলে ভালোবাসার মানুষের সামনে নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে পারবো না, তা কী করে হয়? কিছুক্ষণ পর প্রেসিডেন্ট মাহবুব সাহেব আমাকে নিয়ে ছাবিয়ার কাছে যায়। ছাবিয়া একটা কেবিনের মধ্যে ছিল। মাহবুব সাহেব দরজার নক করলেন। মে আই কাম ইন মাননীয় প্রধানমন্ত্রী সাবিয়া শেখ? ছাবিয়া মাহমুদ সাহেবকে দেখে মস্ত এক হাসির সহিত বলে উঠলেন, ইয়েস, কামিন। আপনাকে আমার থেকে পারমিশন নিতে হবে না। তারপর প্রেসিডেন্ট মাহমুদ সাহেব আমাকে নিয়ে ছাবিয়ার কেবিনে প্রবেশ করলেন। আমি খেয়াল করলাম আমাকে দেখে মাত্র ছাবিয়ার মুখের রং উবে গেল। আমি প্রেসিডেন্টের সাথে কেন সেটা জানার জন্য ছাবিয়া প্রশ্ন করে। মাননীয় প্রেসিডেন্ট, আপনার সাথে লোকটি কেন আসছে এখানে? ওর নাম আলমগীর। ও আজ থেকে আপনার পিএ। আমরা সকলে মিলে আলমগীরকে আপনার পিএ হিসেবে সিলেক্ট করেছি। কিন্তু উনি কিভাবে? আলমগীর উচ্চশিক্ষায় শিক্ষিত একটা ছেলে, ওই পারফেক্ট আপনার পিএ হওয়ার জন্য। আমি দাঁড়িয়ে প্রেসিডেন্ট মাহবুব ও ছাবিয়ার কথা শুনছি মাথা নুয়ে। কিন্তু সেটা তো সম্পূর্ণ আমার ডিসিশনের উপর নির্ভর করবে। আমি কাকে আমার পিএ হিসেবে সিলেক্ট করব আর কাকে করব না, এরকম গাইয়া ছেলেকে নিশ্চয়ই আমি আমার পিএ বানাতে চাইবো না। প্রশ্নই ওঠে না। এর না আছে ভালো কোনো পোশাক, আর না আছে কোনো ক্লাস। দেখছেন না, পায়ে একজোড়া স্যান্ডেল পরেছে, কি বিশ্রী জামা কাপড় গায়ে। দেখতেই তো কেমন হাবাগোবা লাগছে। আর ও কিনা আমার বর্তমান প্রধানমন্ত্রীর পিএ হবে। হাস্যকর। আমি চুপচাপ ছাবিয়ার কথা শুনে গেলাম। খারাপ লাগলেও ওর কথা তো সত্যি। ও কোথায় আর আমি কোথায়, একেবারে মহাসাগর আর পুকুর ব্যবধান ওর আর আমার মধ্যে। আপনি এভাবে বলতে পারেন না কারো সম্পর্কে। আপনি ভুলেছেন না আপনি একজন প্রধানমন্ত্রী। অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র মানব এখন আপনার কাছে মূল্যবান। ভুলে যাবেন না আপনি জনগণের সেবার দায়িত্ব নিয়েছেন। ঠিক, কিন্তু তাই বলে নিজের দায়িত্ব পালন করতে একটা খ্যাতকে নিজের পিএ হিসেবে নিয়োগ দেব, এটা কিন্তু আমার দায়িত্বের অধীনে। আপনি কি জানেন আপনার সব কথা আমি রেকর্ড করে নিয়েছি এই অডিও রেকর্ডারে? মাহবুব একটা অডিও রেকর্ডার পকেট থেকে বের করে দেখালেন। কি বলতে চাইছেন আপনি?
আপনি এতক্ষণ যা যা বলেছেন সবই এই অডিও রেকর্ডারে সেভ করা আছে। আর এই রেকর্ডগুলো শুনবে আপনার প্রিয় জনগণেরা, যারা তাদের মূল্যবান ভোট আপনার মতো এক ছোট মনের মানুষকে দিয়ে আপনাকে রাজের হালে বসিয়েছে। আপনি ভুলে যাচ্ছেন আমি প্রধানমন্ত্রী। আপনিও ভুলে যাচ্ছেন আমি রাষ্ট্রপতি। আমি চাইলে আপনাকে এই মুহূর্তে জেলে পড়তে পারি। সেটা না করলেও জনগণ আপনারই রেকর্ড শুনলে এমনিতেই আপনাকে টেনে হিঁচড়ে প্রধানমন্ত্রীর সিংহাসন থেকে বের করে নিয়ে আসবে। এখন আপনার ইচ্ছা কি করবেন? আমাকে ব্ল্যাকমেল করে আপনার কি লাভ হলো? এই খ্যাতকে আমার পিয়ে বানানোর জন্য আপনি উঠে পড়ে লেগেছেন কেন? আমার রেপুটেশন খারাপ করতে? এটা আপনার কোনো প্ল্যান নয় তো আমাকে প্রধানমন্ত্রীর পদ থেকে নামানোর জন্য? এটা কোনো স্ক্যান্ডাল নয় তো আমার বিরুদ্ধে? আমি তোমাকে প্রধানমন্ত্রী হতে প্রতিটা পদে পদে সাহায্য করেছি, নিজ হাতের রাজনীতি বুঝিয়েছি। আর আমি কিনা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করব? খুব ভালো চিনলে আমাকে। তুমি কিভাবে সব বলতে পারো এত সহজে? বলা তো যায় না কার মনে কি থাকে, কারণ মুখোশ খোলার ক্ষমতা একমাত্র সেই ব্যক্তিরই থাকে যেই ব্যক্তি নিজ ইচ্ছাতে খোলে। আমি আর কিছুই বলবো না তোমায়। আজ রাত 12টার মধ্যে তুমি তোমার ডিসিশন জানিয়ে দিও। আর সরি, তোমাকে তুমি করে বলে ফেলেছি, কারণ আপনাকে আমি আমার মেয়ের মতোই দেখে এসেছি। আশা করি বুদ্ধি থাকলে আমার কথায় রাজি হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। বলে আমাকে নিয়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট মাহবুব সাহেব। রাত 12টা বাজতে আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে। কি জানি কি হয়, সাবিয়া কি নিজের ডিসিশন জানিয়েছে? কি জানি কি চলছে ওর মনে? সব কিছু কি বেশি বেশি হয়ে গেল নাকি? সাবিয়ার উপর চাপ সৃষ্টি করা কি ঠিক হয়েছে? ওহ, কিছুই ভাবতে পারছি না। আমি কপালে হাত দিয়ে ভাবতে লাগলাম। এর মাঝে প্রেসিডেন্ট মাহবুব সাহেবের কল আসে আমার ফোনে। ফোনটা রিসিভ করতেই ফোনের অপাশ থেকে তিনি বলে ওঠেন, কনগ্রেচুলেশন, সাবিয়া রাজি হয়ে গেছে তোমাকে ওর বিয়ে হিসেবে অ্যাকসেপ্ট করতে। কথাটা শোনা মাত্র আমি খুশিতে আত্মহরা হয়ে পিছনে চড়ে লাফাতে শুরু করলাম। এদিকে প্রেসিডেন্ট মাহবুব যে লাইনে আছে সেদিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি ভ্রুক্ষেপহীন হয়ে আপন কাজে বিজি। যখন হুঁশ ফিরল তখন বেশ রাত হয়ে গিয়েছিল। তখন আর প্রেসিডেন্ট মাহবুব সাহেবকে কল দিয়ে ধন্যবাদ জানিয়ে তার ঘুমের ডিস্টার্ব এর কারণ হতে চাইনি। এই বলে ছাপের ভাবনা ডুব দিলাম। তারপর কখন যে ঘুমের দেশে হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। সকালে ফজরের নামাজ আদায় করার পর আয়নার সামনে চলে গেলাম নিজেকে দেখতে। আজ খুব ভালোভাবে সেজেগুজে যেতে হবে সাবিয়ার সামনে। তবে ছেলেদের সাজ মানে পোশাক পরিধান আর চুল আঁচড়ানো অবধি সীমাবদ্ধ। আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখতে দেখতেই কবে যে সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। আমি তড়িঘড়ি হয়ে তৈরি হয়ে নিলাম, একটা নর্মাল শার্ট প্যান্ট আর সস্তার একটা ঘড়ি পরে। তারপর নারিকেল তেলের বোতলটা হাতে নিয়ে বললাম, আমি তো গরিব ছেলে, পারফিউম আর পাবো কোথায়? নারিকেল তেলটা বরং ভালো করে চুলে লেপে দিই, তাহলে একটু খুশবু ছড়াবে চারদিকে, আর ছাবিও ইমপ্রেস হয়ে যাবে। ইয়াহু! আমি ডিরেক্ট পৌঁছে গেলাম গণভবনে। আর ছাবিয়ার প্রথম বৈঠক গণভবনে। আমি ছাবিয়ার সামনে গিয়ে বড় করে একটা সালাম দিলাম। আসসালামু আলাইকুম ম্যাম। যত সব খ্যাত, তোকে এভাবে আসতে কে বলেছে এখানে? কিভাবে আসতে হয় ম্যাম? আমি তো জানি না। আমাদের মতো মানুষদের সাথে কিভাবে চলতে হয় বুঝিস না? কখনো দেখিসনি টিভিতে? আমি টিভি দেখে সময় নষ্ট করি না। যাই হোক, আপনি কিন্তু আমার সালামের জবাব দিলেন না। সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। ছাবিয়া না চাইতেও বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম। এখন তুই সর আমার চোখের সামনে থেকে। আমি তো আপনার চোখের সামনে থেকে দূরে থাকতে আসিনি, বরং সর্বদাই আপনার কাছাকাছি থাকতে এসেছি। ডিসগাস্টিং! আয় তাহলে আমার সাথে। ছাবিয়া রাগে গজগজ করতে করতে মন্ত্রীর সভায় ঢুকে গেল। আমিও ওর পিছে গেলাম। ছাবিয়া গিয়ে ওর আসন গ্রহণ করলো। আমি ওর পাশে দাঁড়িয়ে রইলাম। আমি খেয়াল করলাম আমাকে ছাবিয়ার পাশে দেখে অনেকেই কানাঘষা শুরু করে দিল। কেউ কেউ রুমালে মুখ গুজে হাসছে। আমি তাদের দেখে মুখ সরিয়ে ছাবিয়ার দিকে তাকালাম। দেখলাম ওর চোখে রক্ত জমাট বেঁধে আছে। রাগের চোটে নিজের শাড়ি খামছে ধরে রেখেছে। সকলকে সাইলেন্ট থাকতে বলে মাননীয় স্পিকার তার বক্তব্য শুরু করলেন। একে একে সবাই তাদের বক্তব্য শেষ করলো। সবার শেষে ছাবিয়া অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করে আজকের সবার ইতি টানে। সকলে ছাবিয়ার কাজে মুগ্ধ। এত কম বয়সে এত বড় দায়িত্ব নিয়েছে, সেটা বাস্তবায়ন করতে বেধরম খাটুনি খাটার শপথ নিয়েছে।
এটা জানা সত্ত্বেও যে পরবর্তী ওকে আরও অনেক বেশি পরিশ্রম করতে হবে, তবে সেটা ছাবি হাসি মুখে মেনে নিতে প্রস্তুত। ভরার সময়ই কথাটি ও বারবার বলেছে। সাবিয়ার কাজ শেষে আমাকে নিয়ে বেরিয়ে পড়ে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, ম্যাম আমরা কোথায় যাচ্ছি, কিন্তু উনি শুধু একটা কথাই বললেন, গাড়িতে চড়, আর একটা কথাও না বলে। আমি আর কোনো কথা না বেরিয়ে ড্রাইভারের পাশে ছিটে গিয়ে বসে পড়ি। গাড়ি নিয়ে থামে বিশাল শপিং মলের সামনে। তারপর ছাবিয়া গাড়ি থেকে নেমে বলে, ওই খ্যাত, বের হ গাড়ি থেকে। জি ম্যাম বলে গাড়ির দরজা খুলতে নিচ্ছিলাম, কিন্তু পারছিলাম না। বেশ কয়েকবার ট্রাই করে ব্যর্থ হলাম। আমি ধাক্কা দিচ্ছি, তবুও গাড়ির দরজা খুলতে পারছি না। এরপর ছাবিয়া বাইরে থেকে গাড়ির দরজাটা খুলে দেয়। আচমকা এমনটা হয়ে যাওয়ায় আমি গিয়ে ছাবিয়ার পায়ের উপরে গিয়ে পড়ি। সাথে সাথে ছাবি আমাকে লাথি দেয়। আমি ওর পায়ের উপর থেকে সরে যাই। কিছুটা ব্যথা পেয়েছি, কিন্তু এতে আমার কিছুই হয়নি। আমি নিজেকে সামলে নিয়ে দাঁড়িয়ে পড়লাম। তুই সামান্য কারের ডোর খুলতে পারিস না, আর তুই আমার পিয়ে? ছি, সরি ম্যাম। খ্যাত একটা। এবার চল, আমার পিছু পিছু আয়। আমি ছাবিয়ার পিছে হাঁটা শুরু করলাম। ছাবিয়া মলের ভিতরে প্রবেশ করা মাত্র দুজন সিকিউরিটি ওকে ওয়েলকাম জানালো, কিন্তু আমাকে আটকে নিল আর বলল, এই তুই কোথায় যাচ্ছিস? তার লাঠি আমার বুকে ঠেকিয়ে। আমি ম্যামের সাথে আসছি। রাস্তার কোন কিট কে জানে? তুই কি এখানে প্রবেশ করার যোগ্যতা রাখিস? যা বের হয় এখান থেকে। আমি সত্যি বলছি, আমি ম্যামের সাথে আসছি, প্লিজ আমাকে ভেতরে যেতে দিন। ঠিক তখনই ছাবিয়া ম্যাম চলে আসে আর বলে, ওকে ভেতরে আসতে দিন, ও আমার সাথে এসেছে। সরি ম্যাম, কিন্তু উনি আপনার কি হয়? আপনি তো প্রধানমন্ত্রী, আর আপনার মতো মানুষের সাথে এরকম একটা লোক? ও আমার সার্ভেন্ট, আর কখনো আমাকে কোনো প্রশ্ন করবেন না, নইলে চাকরি থেকে হাত ধুতে হবে। সিকিউরিটি দুজন একসাথে বলে ওঠে। সরি ম্যাম। আমার খুব ভালো লাগলো ছাবিয়ার কথায়, খারাপ লাগলেও কি আর করার। নিজের বিয়ে বলে পরিচয় দিলে এমন কি হতো? খুব কি সম্মানহানি হতো? মনে মনে বললাম। আমি এসব কথা ভাবছি, এদিকে ছাবিয়া চলন্ত লিফটে চড়ে উপরে চলে গেল। আমি বেকুবের মতো তাকিয়ে আছি লিফটের দিকে। ছাবিয়া ম্যাম উপর থেকে নিচে নেমে এসে বলে, কিরে, তোর এত সময় লাগে কেন? এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে আমার পিছে আসতে বলেছি না? আসলে ম্যাম আমি এই ঝুলন্ত সিঁড়িতে চড়তে পারি না। ও মাই গড, তুই কি পারিস? ইডিয়েট কোথাকার! নে ধর আমার হাত। ছাবিয়া ওর পা হাত এগিয়ে দিল। আমি খুশি মনে ওর হাত ধরে নিলাম। আজ প্রথম আমি ছাবিয়াকে স্পর্শ করলাম। আমরা উপরে উঠতেই ছাবিয়া বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি হাতটা ধুয়ে আসি। হাত ধোবেন কেন? তোর মতো নোংরা গাইয়া খ্যাত আমার হাত ধরেছিস, যদি আমার হাতে পছন্দ ধরে তখন কি হবে? এই বলে চলে যায় ছাবিয়া ম্যাম। এদিকে আমি আমার চোখের পানি ছেড়ে দিয়েছি। ছাবিয়ার কথা যেন তীরের মতো বেঁধল আমার কলিজা বরাবর। ছাবিয়াকে চলে আসতে দেখে আমি আমার চোখের পানি শার্টের হাতল দিয়ে মুছে নিলাম। ম্যাম আপনার হাত ভালো করে ধুয়েছেন তো? চুপ হারামি, বেশি কথা বলবি না। বাড়তি কথা তো একদমই না। জাস্ট আমি যেখানে যাব সেখানে যাবি, আর আমি কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিবি। এছাড়া আর একটা টু শব্দ করবি না। প্লাস আমার হুকুম ছাড়া এক চুলও নড়বি না, কথাটা যেন মনে থাকে। জি ম্যাম। ছাবিয়া প্রথমে আমাকে নিয়ে একটা শার্টের শপে ঢোকে। আমার মাপে কিছু শার্ট নিয়ে নেয় ট্রলিতে। তারপর একে একে প্যান্ট, কোট, টাই, শু, সানগ্লাস নিয়ে নেয়। সব আমার মাপে। আমি কিছুই বুঝতে পারছি না ছাবিয়া কি করছে বা চাইছে। তো কি চাইছে? কিছু তো জিজ্ঞেস করবো, তার উপায়ও নেই। তাই আমি কিছুই বললাম না, শুধু চোখ দুটো মেলে যা হচ্ছে দেখে গেলাম। সব কিছু কেনার কাটার পর ছাবি একটা শার্ট আর প্যান্ট আমার মুখে ছুঁড়ে মেরে বলল, এগুলো পরে দেখ তোর গায়ে ঠিকভাবে হয় কিনা। আমি ফ্লোর থেকে জামা কাপড়গুলো তুলে বললাম, ম্যাম এখানে সবার সামনে কিভাবে জামা বদলাবো আমি? আরে গাধা, তোকে সবার সামনে ড্রেস চেঞ্জ করতে কে বলেছে? এখানে ট্রায়াল রুম আছে, সেখানে গিয়ে চেঞ্জ কর। সেটা কোথায় ম্যাম? আমি তো চিনি না। তোর ঘাটটা মটকে দিলে চিনতি। তোর বা সাইডে গেলেই দেখতে পাবি। কি মুশকিলে পড়লাম রে বাবা। সরি ম্যাম বলে বাদিকে হাঁটা দিলাম।
আমি প্রথম দরজা খুলতেই একটা মেয়ে চিৎকার দিয়ে উঠল। আমি ভয়ে সাথে সাথে দরজা লাগিয়ে দিলাম। পেছনে ফিরতেই সাবিয়াকে দেখতে পেলাম। সে চিৎকার দেওয়া মেয়েটি বেরিয়ে আসলো, এসে চিল্লাতে শুরু করলো। এটা কোন ধরনের অসভ্যতা? ছেলে হয়ে মেয়েদের ট্রায়াল রুমে কিভাবে ঢুকে যান আপনি? মা বোন নেই নাকি আপনার? আমি কিছু বলবো তার আগে সাবিয়া এসে কষে এক চর বসিয়ে দেয় আমার গালে। লজ্জা করে না এসব নোংরামি করতে? মূর্খ কোথাকার, তোকে আমি। আরেকটা চর মারতে যাবে, হাত বাড়াতে নিচ্ছিল, কিন্তু শপকিপার এসে থামিয়ে দেয়। শপকিপার বলে, ম্যাম, উনি তো ছেলেদের ট্রায়াল রুমে গিয়েছিলেন, আপনি ওনাকে শুধু শুধু কেন মারলেন? দেখুন, এখানে লেখা আছে অনলি ফর জেন্টস। উফস, সরি ভাইয়া, আমারই ভুল হয়েছিল। আপনাকে শুধু শুধু না জেনে বুঝে কতগুলো কথা শুনিয়ে দিলাম। প্লিজ মাফ করে দিন। থাক আপু, আমি কিছুই মনে করিনি। আমি ভাবলাম সাবিয়া বোধ হয় আমাকে সরি বলবে, কিন্তু সেরকম কিছুই বলেনি। উল্টো ও বলল, দূর, আবারও হাত ধুতে হবে আমায়, এত মহা মুশকিল। আর তুই তাড়াতাড়ি গিয়ে ড্রেসটা পরে আয়, এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে আমার তোর জন্য। কি মানুষ মাইরি, বিন্দুমাত্র অনুশোচনা হলো না তোমার মনে? কোনো সমস্যা নেই, আমি তোমার দেওয়া সকল অপমান অবহেলা সহ্য করব। তুমি যাই বলো বা করো না কেন আমায়, আমি তোমাকে সবসময় একইভাবে ভালোবেসে যাব। বলে ট্রায়াল রুমের ভেতরে প্রবেশ করলাম। পোশাকটা পরে সাবিয়ার সামনে গেলাম। তারপর ও বলল, কাল থেকে এসব পরে আসবি ডিউটিতে। আর এই নে কিছু পারফিউম, হেয়ার জেল দিলাম, এখন থেকে এগুলো ইউজ করবি। যা বিশ্রীর গন্ধ আসে তোর গা থেকে, বলার মতো না। নেহাত ব্ল্যাকমেলের শিকার বলে আজ তোকে টলারেট করতে হচ্ছে আমায়, নইলে তোর মতো মানুষকে আমি আমার জুতোর নিচেও রেখে দেখি না, বুঝলি? এবার চল এখান থেকে। সাবিয়া আমাকে কিছু কাজ বুঝিয়ে দিল, সাথে কিছু খাবার ধরিয়ে দেয়। আমি সেগুলো নিয়ে বাড়িতে চলে আসি। খুব ক্ষুধা পেয়েছে বলে খাবারের প্যাকেটগুলো খুলে দেখি প্যাকেটের ভিতর বিরিয়ানি দেখতে পাই। আমি ফ্রেশ হয়ে এসে খেতে শুরু করি। তারপর মস্ত বড় এক ঘুম দেই। এক ঘুমে রাত 8টা বাজিয়ে ফেলি। আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসে সাবিয়ার দেওয়া কাজগুলো শুরু করে দেই। কাজ করতে করতে কখন যে চোখ লেগে আসে বুঝতেই পারিনি। তবে আমি সকল কাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ ঠিকই পড়েছি। সকালে ঘুম থেকে উঠে সাবিয়ার দেওয়া ছুট নিয়ে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। সব কিছুই ঠিকঠাকভাবে পড়লাম, শুধু ট্রাইটা বাদে। এটা আমি পারি না। আমি যেভাবে পড়েছি ওইভাবে বেঁধে চলে আসি সাবিয়ার বাড়িতে। আজ নাকি শিক্ষামন্ত্রীর জন্মদিন। আমি যেহেতু ওর বিয়ে, সেহেতু আমাকে নিয়েই ওকে এই পার্টিতে যেতে হচ্ছে। আমি বেশ কিছুক্ষণ যাবৎ ড্রয়িং রুমে অপেক্ষা করছি সাবিয়ার জন্য, কিন্তু ওর আসার নামগন্ধই নেই। কী ব্যাপার, ওনার বাড়িতে চাকর বাকর আর দারোয়ান ছাড়া কেউ নেই কেন? ওনার ফ্যামিলির কেউ ওনার সাথে থাকে না নাকি? আমার ভাবনার মাঝে সাবিয়া উপর থেকে নিচে নেমে আসে। আমি ওকে দেখে দাঁড়িয়ে পড়লাম আর বললাম, গুড মর্নিং ম্যাম। প্রতিরোধে সাবিয়া বলল, রাখ তোর মর্নিং, তুই কি মানুষ হবি না? তোকে মুক্তার মালা পরালেও তুই খ্যাত থাকবি। আমি কি করলাম ম্যাম? টাই বেঁধেছিস নাকি গরুর গলার দড়ি? আসলে ম্যাম, আমি টাই বাঁধতে পারি না। তুই পারিসটা কি তাহলে? আমার মাথা খেতে পারিস, গাইয়া কোথাকার। ম্যাম, আমি শিখে নেব। এখন কি এইভাবে যাবি নাকি ফাংশনে? ম্যাম, আমি তাহলে যাব না, আপনি যান। সেটা পারলে তো ভালোই হতো, কিন্তু প্রেসিডেন্ট মাহবুব সাহেব বলে দিয়েছে আমি যে কোনো কাজে তোকে যেন নিজের সাথে রাখি। আর আজ শিক্ষামন্ত্রীর বার্থডে পার্টিতে, সেখানে প্রেসিডেন্ট মাহবুবও আমার মতো চিফ গেস্ট হিসেবে আসবে, তাই আমি কোনো রিস্ক নিতে পারবো না। তোকে আমার সাথেই যেতে হবে। রইল তোর তাই, ওটা আমিই বেঁধে দিতে পারবো। এদিকে আয়। থাক, পরে আপনাকে হাত ধুতে হবে আমাকে ছুলে। সেটা আমার সমস্যা, তোর না। তোকে এদিকে আসতে বলেছি, তুই এদিকে আয়। আর কথা না বাড়িয়ে ছাবিয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। ছাবিয়া এক টান দিয়ে আমার গলা থেকে টাইটা খুলে ফেললো। কুজো হয় একটু। আমি ছাবিয়ার কথায় একটু কোজো হলাম। তারপর ছাবিয়া খুব সুন্দর করে টাইটা আমার গলায় বেঁধে দিয়ে বলল, এভাবে টাই বেঁধে আসবি কাল থেকে। আমি একদিকে মাথা কাত করলাম। এর অর্থ ঠিক আছে, কিন্তু এটাতেও ছাবিয়ার সমস্যা। ও বলে ওঠে, তুই মাথা নাড়িয়ে কেন বললি? মুখ নেই তোর?
আমি কি তোর ফ্রেন্ড হই যে আমাকে ইশারা দিয়ে উত্তর দিবি? জি ম্যাম বল। জি ম্যাম, কাল থেকে আমি আপনার দেখানোর মাধ্যমে টাই বাঁধবো। তোকে আমি জাস্ট জি ম্যাম বলতে বলেছি, বাড়তি কথা কেন বললি তুই? সরি ম্যাম। তুই জি ম্যাম। তোর নাম কি যেন? একটা পেপারে আসছে, সেখানে আমার পিয়ের নাম লিখতে হবে, আর আমার পিয়ে তো তুই, খ্যাত। তাহলে আমার নাম মিস্টার খেত দিয়ে দেন, ভালো হবে। কথাটা খারাপ বলিসনি, কিন্তু এটা মজা করার জিনিস না। বেশি কথা না বাড়িয়ে তোর নাম কি বল। মোহাম্মদ আলমগীর ম্যাম। এবার যা। ওকে ম্যাম বলে আমি গাড়িতে এসে বসি। প্রায় আধা ঘন্টা পর ছাবি আসে, এসে গাড়ি দরজা খোলার হুকুম দেয়। আমি গাড়ি থেকে নেমে ছাবিয়াকে পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করলাম। গ্রিন আর গোল্ডেন কালার মিশ্রিত শাড়িতে ছাবিয়াকে বেশ ভালো লাগছে দেখতে। সাথে চোখের কালো কাজলগুলো, হালকা লিপস্টিক ও সৌন্দর্যকে দ্বিগুণ ফুটিয়ে তুলেছে। ছাবিয়া প্রধানমন্ত্রী, তাতে কি? এভাবে রাস্তা দিয়ে হেঁটে গেলে যে কেউ ছাবিয়ার উপর ক্র্যাশ খেতে বাধ্য। যদি চুলটা খোলা থাকতো তাহলে বিশ্ব সুন্দরী কেউ ছাবিয়ার সামনে নগণ্য লাগতো। এতটা অপূর্ব আমার ছাবিয়া। ওই, তুই কি দেখিস এভাবে চেয়ে? ছাবিয়ার কথায় আমি ভাবনার জগৎ থেকে বের হয়ে আসি। কিছু না ম্যাম, আসলে আপনাকে। আমাকে কি? কিছু না, আপনি উঠে পড়ুন গাড়িতে বলে গাড়িটির গেটটা খুলে দিলাম। সাবিয়া গিয়ে গাড়িতে উঠে পড়ে। আমি গাড়িতে চলার সাথে সাথে ড্রাইভার গাড়ি স্টার্ট করে দেয়। তবে কিছু তো যেতেই ড্রাইভারের দুই চেপে যায়। বেচারা গাড়ি পার্কিংয়ে গিয়ে পার্ক করে। কি সমস্যা? গাড়ি কেন পার্ক করলে? ম্যাডাম, আমার খুব জোরে চাপছে। চাপছে মানে কি চেপেছে? আমি ড্রাইভারের মুখের এক্সপ্রেশন দেখে বুঝে যাই কি চেপেছে। ম্যাম, ওনার টয়লেট চেপেছে। What? এখন? ম্যাম, আমি গেলাম, বেশি দেরি হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কতক্ষণ লাগবে আসতে? এখানে আশেপাশে কোনো টয়লেট নেই, আমাকে একটু দৌড়ে যেতে হবে, প্রায় ঘন্টাখানিক লাগবে। ও নো, আমার তো লেট হয়ে যাবে। সব উটকো ঝামেলার মানুষ আমার কপালে এসে জুটে। যাও, বের হও আহাম্মুকের দল। ড্রাইভার পেট চেপে ধরে গাড়ি থেকে নেমে ভুয়ো দৌড় লাগায়, নাক কান খিচে। কি যে হবে এখন, আমি সময়ের মধ্যে কিভাবে পৌঁছাবো? এখন থেকে দুটো করে ড্রাইভার রাখতে হবে দেখছি। উফ, অসহ্যকর। ম্যাম, যদি কিছু মনে না করেন আমি একটা কথা বলি। দেখ, রাগ উঠাবি না একদম, এমনিতেই মাথা গরম আছে। আমি আপনার রাগ নিরোধনের উপায় জানি। কি? যদি কিছু মনে না করেন, আমি যদি গাড়ি চালাই তাহলে কি প্রবলেম হবে কোনো প্রকার? আর ইউ ম্যাড? তুই গাড়ি চালাবি? লাইক সিরিয়াসলি? আমাকে মারার প্ল্যান নাকি তোর? ম্যাম, আমি গাড়ি চালাতে পারি। আমি কিন্তু মজা করার মুডে নেই। ম্যাম, আমি মজা করছি না, আপনি বিশ্বাস রাখুন আমার উপর, আমি সত্যি বলছি আমি গাড়ি চালাতে পারি। আচ্ছা ঠিক আছে, চালা তাহলে। সেকেন্ড কোনো অপশন তো নেই আমার কাছে। থ্যাঙ্কস ম্যাম বলে গাড়ি চালাতে শুরু করলাম। আমি বেশ ঠিকঠাকভাবেই গাড়ি চালাচ্ছি। মাঝে মাঝে আয়না দিয়ে ছাবিয়ার মুখটা দেখে নিচ্ছি। ও হয়তো কল্পনা করতে পারেনি আমি ক্ষেত হয়েই গাড়ি চালাচ্ছি, তাই তো মুখে তালা লাগিয়ে চুপটি করে বসে আছে। আমার তো বেশ ভালোই লাগছে ছাবিয়ার বিস্মিত চেহারা দেখতে। আমি ছাবিয়ার বলার ঠিকানা মতো পৌঁছে গেলাম ওকে নিয়ে। গাড়ি থেকে নেমে কিছু না বলেই ছাবিয়া ভেতরে প্রবেশ করলো। আমি নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্ক করে ভেতরে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর ছাবিয়াকে পেয়ে গেলাম। বেশ হাসি খুশি লাগছে ওকে, সকলের সাথে কথা বলছে হেলে দুলে। মনে হচ্ছে না ও একজন প্রধানমন্ত্রী। ফ্যান পেলে সবাই এমন হয়ে যায়। কিন্তু আসল কথা হলো, আমি এভাবে আর কতক্ষণ বসে থাকবো? ছাবিয়া থাকলে সময়টা তো অতিবাহিত হয়। যদিও ও আমার সাথে খারাপ বিহেভিয়ার করে, তবু ওর সাথে থাকতে আমার খুব ভালো লাগে। একা একাই মনে বিড়বিড় করে যাচ্ছি। হঠাৎ আমার চোখ যায় সামনে থাকা লোকটির দিকে। ওনাকে দেখেই আমি সেখানে আর এক মুহূর্ত না থেকে বাইরে বেরিয়ে আসলাম। থ্যাঙ্কস গড, এ যাত্রায় বাঁচিয়ে দিল। আমি বরং গাড়ির ভিতরে শুয়ে পড়ি। পার্টি 2-3 ঘন্টার মধ্যে শেষ হয়ে বলে। তাছাড়া ছাবিয়া যখন আসবে তখন উঠে পড়বো। এখন আমি ঘুমাই। যেই ভাবা সেই কাজ। আমি গাড়ির সিট নামিয়ে গাড়িতে ঘুমিয়ে যাই। তারপর কি হয়েছে তা আমার জানা নেই। সব তো শুনলি তিথি,
এখন কিছু একটা আইডিয়া দে, কিভাবে তাড়াবো ওই খ্যাতকে আমার লাইফ থেকে। ওর জন্য সব সময় সবার কাছে হাসির পাত্রী হতে হয় আমাকে, আর নিতে পারছি না ওকে। চিল বেবি, তুই একটা কাজ কর, ওই ক্ষেতকে এমন অপমান কর যে ও পাড়াতে বাধ্য হয় তোর লাইফ থেকে। তুই কি ভাবছিস আমি ওকে অপমান করি না? উঠতে বসতে অপমান করি, তাও লাজ হয় না। আমি তো এটা বুঝতে পারছি না, ছেলেটাকে আমার পিএ বানিয়ে প্রেসিডেন্টের এমন কি লাভ হলো? উনি কি পেলো? তোকে সকলের কাছে নিচু রাখার জন্য আর তোকে প্রধানমন্ত্রীর পদ থেকে নিচে নামানোর জন্য। এটা তো আর কোনো প্ল্যান হতে পারে? কিন্তু তাই যদি হবে, তাহলে উনি আমাকে সাহায্য কেন করেছিলেন প্রধানমন্ত্রীর আসনটি পাওয়ার জন্য? এটাও হয়তো তার চালের কোনো অংশ। হতে পারে, কিন্তু এখন আমি কি করব তাই বল। আমি জাস্ট সহ্য করতে পারছি না ওই গাইয়া আলমগীরকে। আই জাস্ট হেট হিম। বুঝতে পারছি তোর অবস্থা। তুই বরং এক কাজ কর, তুই ওই ক্ষেতকে এমন টর্চার কর যাও সইতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে যায়। এতে তোর দুটো প্রফিট: এক, তুই ওই ক্ষেত আলমগীরকে তোর পিএ থেকে সরাতে পারবি; দুই, প্রেসিডেন্টও তখন কিছু করতে পারবেন না ওই রেকর্ডগুলো দিয়ে, কারণ ছেলেটা স্ব ইচ্ছাতে তোর পিএ পদ থেকে সরে আসবে। গ্রেট ইয়ার, একেই বলে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না। এবার দেখ আমি ওই খ্যাতকে কিভাবে বাধ্য করি আমার লাইফ থেকে দুম দামিয়ে পালাতে। এমন টর্চার করব না ও প্রেসিডেন্টের পা জড়িয়ে বলবে আমি সাবিয়া ম্যামের পিএ হতে চাই না, আমাকে মাফ করুন, প্রাণে বাঁচতে দিন। তবে ছেলেটা একদিক থেকে তোর উপকার আসবে। কিভাবে? তুই ওকে নিজের পার্সোনাল ড্রাইভার রাখতে পারবি। রাখ তোর ফালতু কথা। ওকে আমি আমার জুতো পরিষ্কার করার জন্য হলেও রাখবো না। এক কথায় ওর মতো খ্যাত আমার নখ ছোঁয়ারও যোগ্য নয়। জাস্ট হেট হিম। ওকে দেখলে গা ঘিন ঘিন করে, প্রচুর রাগ চড়ে যায় মাথায়। তবে বলতে হবে ছেলেটা গাইয়া হলেও গুড লুকিং একটা ছেলে, পুরো ক্রাশ বয়। আমার তো বেশ ভালো লেগেছে ছেলেটাকে। তাহলে মন্ত্রীগিরি ছেড়ে বিয়ে করে নে ওই খ্যাত আলমগীরকে। এখন আর চাইলেও যে এই মন্ত্রীগিরি ছাড়া যাবে না ডিয়ার। তবে কথাটা মন্দ বলিসনি, বিয়ের বয়স তো হয়েই গেছে, চান্স নেব নাকি? তোর ইচ্ছে, তুই যদি ওই খ্যাত টাইপের সাথে সারা জীবন কাটাতে পারিস, এতে আমি আর কি করতে পারবো বল? তাও ঠিক। এখন চল গিয়ে পার্টি এনজয় করি, চল একটু ডান্স ফান্স করি। এখন আমি বর্তমান প্রধানমন্ত্রী, এখন আমার দ্বারা এই ডান্স ফান্স হবে না। তুই যা গিয়ে এনজয় কর। ওকে, তাহলে আমি গেলাম। বলেই চলে যায়। চলে যাওয়ার পর মাহবুব এসে হাজির হয় সাবিয়ার সামনে। এ কি, আপনি একা কেন? আপনার বিয়ে কোথায়? তাকে তো দেখছি না আপনার পাশে। আসছে আর একজন, মনে মনে ভাবছি। সেটা আমি কিভাবে জানবো বলুন? তা বললে কিভাবে হয়? আপনার বিয়ে আপনার সাথে নেই, আপনি তাও জানেন না যে সে কোথায়? এটা তো কথা ছিল না। আপনি কি ভুলে গেছেন সবটা? আমি কিছুই ভুলিনি। আমার পিয়ে যদি আমার থেকে দূরে দূরে থাকে, তাহলে আমার কি দোষ তাই বলুন? আমি তো আর তাকে নিষেধ করিনি আমার সাথে না থাকতে। সে নিজের ইচ্ছেতে দূরে সরে আছে। আপনি কি সত্যি বলছেন? আপনার বিশ্বাস না হলে খোঁজ নিয়ে দেখতে পারেন। থাক, সেটার প্রয়োজন নেই। বলেই প্রেসিডেন্ট মাহবুব চলে যাচ্ছিলেন, কিন্তু সাবিয়ার কথায় থেমে যান। শুনুন, কিছু বলবেন কি? আপনি আলমগীরকে কিভাবে চেনেন? এত মানুষ থাকতে আমারই পিয়ে কেন বানালেন ওকে? কিভাবে পরিচয় আপনার ওর সাথে? আমি ওকে চিনি, কারণ আমার কলেজের এক বন্ধুর ছেলে, মেধাবী ছেলে, চাকরি পাচ্ছিল না, তাই আপনার বিয়ের জবটা ওকে দেওয়া। আর কিছু জানতে চান? তাই বলে আমাকেই চোখে পড়লো আপনার? হ্যাঁ, আপনাকে চোখে পড়লো। আমি এখন যাই, পরে কথা হবে। আল্লাহ হাফিজ। বলেই চলে যান প্রেসিডেন্ট মাহবুব সাহেব। আপনার মাথায় কি যে প্ল্যান ঘুরপাক খাচ্ছে তা আমি জানি না মিস্টার মাহমুদ, কিন্তু আমি যে আপনার খেলার বেশি দিন টিকতে দেব না। জাস্ট 2 দিন ওয়েট করেন। 2 দিন নয়তো কালকের দিনটা অবধি ওয়েট করুন, দেখতে পাবেন
আমার ক্যালমা। এখন শুধু সকালে সূর্য ওঠার অপেক্ষা, তারপর শুরু হবে আমার খেলা। আমার ঘুম ভাঙে ফোনের রিং বাজার শব্দে। আমি স্ক্রিনে সাবিয়ার নাম দেখে তাড়াতাড়ি কল রিসিভ করি আর বলি, হ্যালো ম্যাম। রাখ তোর হ্যালো, হারামি। গাড়ির দরজা খোল, তোর জন্য এই শীতের মধ্যে বাইরে দাঁড়িয়ে কাঁপছি আমি। জি ম্যাম বলে গাড়ির দরজা খুলে দেয়। দেখলাম সাবি আমার সামনে অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার কলিজা শুকিয়ে এসেছে। এই বুঝি আমাকে তার চোখের থেকে বের হওয়া আগুন আমাকে ভস্ম করে দেবে। আমি ভাবতে হয় না ভাবতেই সাবিয়া শুরু করে দিল। হারামি, নর্দমার পচা কিট, তুই গাড়ি লক করে কি করছিলি? আমি কতবার ডাকলাম, এমনকি বেশ কয়েকবার কল করলাম, তোর হুঁশ কোথায় ছিল? আমি ফোনের দিকে তাকিয়ে দেখি 27 বার কল দিয়েছে। আমি তাহলে লাস্ট কলটা রিসিভ করেছি? আসলে ম্যাম আমি ঘুমিয়ে পড়েছিলাম। তোর ঘুম আমি কাল সকালে বের করব হারামি। এখন গাড়ি স্টার্ট দে। বলে গাড়িতে চড়ে বসে। আমি কিছু না বলে গাড়ি চালাতে শুরু করি। ম্যাম চলে আসছি। তুই গাড়ি পার্ক করে চলে যা। ওকে ম্যাম। পার্টিতে খেয়েছিলি? ঘুমিয়ে গিয়েছিলাম ম্যাম। এই না 500 টাকা, রাস্তা দিয়ে কিছু খেয়ে নিস। বলেই 500 টাকার একটা নোট এগিয়ে দেয় আমার সামনে। আমি হাত বাড়িয়ে নেই আর বলি, ধন্যবাদ ম্যাম। কাল সকালে তাড়াতাড়ি আসবি আগের দিনের তুলনায়। কেন ম্যাম, কালও কি কোথাও যাবেন? তোকে যা বলেছি তাই করবি, বাড়তি প্রশ্ন না। আমি তোর মতো মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইচ্ছুক নই। বলেই নেমে পড়ি গাড়ি থেকে। আমি গাড়ি জানালা নামিয়ে তাকিয়ে থাকি যতক্ষণ পর্যন্ত সাবিয়াকে দেখা যায়। যখন সাবিয়া আমার চোখের নাগালের বাইরে চলে যায় তখন আমি চলে আসি। বাসায় এসে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুম চলে আসে। প্রচুর ঘুম পাগল আমি, তাই যেখানেই গাত ওইখানে রাত হয়ে যায় আমার। সাবিয়ার কথা মতো খুব সকালে পৌঁছে যাই ওর বাসায়। আমি দরজার বেল বাজাতেই একটা কাজের মানুষ এসে দরজা খুলে দেয়। আমি কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম, ম্যামকে উঠে গেছে ঘুম থেকে? আপনারে বলিছে তার ঘরে যাইতে। আমাকে ওনার বেডরুমে যেতে বলেছে? জি সাহেব, আহেন আমি আপনারে নিয়ে যাই তার রুমে। ওকে। কাজের মেয়েটি আমাকে সাবিয়ার রুম অবধি পৌঁছে দিয়ে চলে যায়। আমি ধীরে সুস্থে সাবিয়ার দরজায় নখ দিতেই বলে ওঠে, কাম। আমি ওনার উত্তর পেয়ে ঘরের ভিতর প্রবেশ করি, কিন্তু রুমে ঢুকতেই আমার চোখ ছানা বড়া হয়ে গেল। পুরো রুম অগোছালো, একটা জিনিসও মার্জিতভাবে নিজের স্থানে নেই। আমি তো মনে মনে বলেই ফেললাম, ক্ষেত আমি না উনি, তা বেডরুম দেখেই বোঝা যায়। কিন্তু মনে কথাটা আর বাইরে আনার সাহস হয়ে ওঠেনি। বাইরে আসলে আমার গর্দান নিয়ে নেবে সাবিয়া। আচমকা সাবিয়া আমার সামনে এসে বলে, তো চলে এলি? জি ম্যাম, এবার বলুন আমার ডিউটি কি? তুই দেখতে পারছিস না আমার বেডরুমের অবস্থা? এসব দেখেও বলছিস তোর ডিউটি কি? মানে বুঝলাম না ম্যাম। মানেটা খুব সিম্পল, তুই আমার রুমটাকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে তোল। এটা তো মেয়েদের কাজ, আমি কিভাবে করব ম্যাম? সেটা আমার সমস্যা না। আমার পিএ হয়ে থাকতে হলে আমার পার্সোনাল কাজ তো করতেই হবে। কিন্তু ম্যাম আপনার তো 2-3টে কাজের লোক আছে, আপনি তাদের বলুন, ওরা আমার থেকে ভালো করে ঘর গোছাতে পারবে। কাকে কি কাজ দেব না দেব সেটা টোটালি আমার উপর ডিপেন্ড করবে। মাইন্ড ইট। এখন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দে। কিন্তু ম্যাম, ঠাস করে সজোরে একটা চর মারলো আমার গালে, তারপর বলল, কথা বাড়ালে আরো 2-3টা পড়বে তোর গালে। আমি শাওয়ার থেকে আসতে আসতে যেন তোর কাজ শেষ হয়ে যায়। বলেই শাওয়ার নিতে চলে যায়। আমি এখনও গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। চরটা বেশ জোরে মেরেছে, গালটা আমার চলে গেল। এখন এভাবে দাঁড়িয়ে থেকে কাজ নেই, আমি বরং ঘর গোছাতে শুরু করে দিই, নইলে কোথা থেকে ছাবিয়ে উদয় হয়ে যাবে কে জানে। তারপর আরও একটা চর বসে যাবে আমার গালে। প্রায় 1 ঘন্টা পর ছাবিয়া শাওয়ার নিয়ে বের হয়ে আসে। এতক্ষণ কাজও শেষ হয়ে যায়। বাহ, খুব দ্রুত গতিতে কাজ করে ফেললি তো। সাবিহা খুব খুশি হলো তোর কাজে। ধন্যবাদ ম্যাম। এবার যা গিয়ে আমার সব কাজের লোকদের ডেকে নিয়ে আয় এখানে। সময় মাত্র 5 মিনিট। কিন্তু
আমাকে বলতে না দিয়ে সাবিয়া বলে উঠল। তুই আরেকটা চর খাবি? আমি আর কিছু না বলে নিচে চলে আসি। 5 মিনিটের মধ্যে সব কাজের লোক এমনকি দারোয়ানকে সাবিয়ার রুমে নিয়ে হাজির করি। ম্যাম, এখনও 5 মিনিট হতে 10 সেকেন্ড বাকি আছে। দেখলাম সাবিয়া হাসি মুখে আমার সামনে আসলো। ভাবলাম আমার প্রশংসা করবে, কিন্তু তার কিছুই হয়নি। সাবিয়া ওর হাসি মাখা মুখ নিমিষেই রাগে পরিণত করে ফেলে এবং আবারও কষে একটা চর বসিয়ে দেয় আমার বেচারা গালকে। আমি বুঝতে পারলাম না এবার কেন মারছে আমাকে। এই চরটা হচ্ছে আমার কথার খেলাপ করার শাস্তি। তোকে আমি কাজের লোকদের নিয়ে আসতে বলেছি, ওয়াচম্যানকে নয়। আর 5 মিনিটের কথা বলেছিলাম, আর তুই তার আগেই ওদের কেন নিয়ে এলি এখানে? হায় রে মেয়ে, কী দিয়ে তৈরি তুই? মনে মনে কথাটি বললাম। আসলে ম্যাম, আমি বুঝতে পারিনি। এখন থেকে আর এই ভুল হবে না। গুড। যাই হোক, সবাইকে আমি যে কারণে ডেকেছিলাম, আজ থেকে তোদের ছুটি কয়েকদিনের, সেটা জানি না, তবে যখন প্রয়োজন পড়বে ডেকে নেব তোদের। তবে ওয়াচম্যান বাদে তোরা কি করছিস এখানে দাঁড়িয়ে? যা গিয়ে কাজ কর তোদের। সাবিয়ার ঝাড়ি খেয়ে দারোয়ানগুলো চলে যায় নিজেদের কাজে। তারপর সাবিয়া আবার বলতে শুরু করে। এই নে তোদের 2 মাসের টাকা বেশি দিয়ে দিলাম, আজ থেকে তোদের ছুটি। বলেই কাজের লোকদের গায়ে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। সবাই টাকা পেয়ে বেশ খুশি হয়ে যায়। এখন তোরা যেতে পারিস এখান থেকে। আমি চুপচাপ দাঁড়িয়ে দেখলাম সাবিয়ার কার্যকলাপ। এতক্ষণেই আমি বেশ বুঝতে পারলাম সাবিয়ার কাজের লোকদের কেন ছুটি দিয়ে দিল। প্রস্তুত হ আলমগীর, তোর সামনে বড় ঝড় আসতে চলেছে, বিড়বিড়িয়ে কথাটি বললাম। এদিকে আমার কথাটা যে সাবিয়ার কান অবধি পৌঁছে যাবে তা আমি ভাবতেও পারিনি। আমি দেখলাম সাবিয়া তেড়ে আসলো আমার দিকে, তারপর বলল, তুই মাত্র কি বললি? কিছু না তো ম্যাম। আমি স্পষ্ট শুনলাম তুই কি যেন বললি। আমি কিছুই বলিনি ম্যাম। আচ্ছা, যা মেনে নিলাম। আমি মনের অজান্তেই বড় একটা হাঁপ ছাড়লাম সাবিয়ার সামনে। কি রে, তুই হাঁপ ছাড়লি কেন? কোথায় ম্যাম? আমি তো কিছুই করিনি। তুই মাত্র আমার সামনে হাঁপ ছেড়েছিস, আমি নিজের চোখে দেখেছি। আসলে ম্যাম, আমার এখানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই হাঁপ ছেড়েছিলাম। এখানে তোর নিঃশ্বাস নিতে কষ্ট কেন হবে? আসলে ম্যাম, আমি কখনো এসিতে এত সময় ধরে থাকিনি তো, তাই কষ্ট হচ্ছে আর কি। দেখছেন না, এসি রুমে থেকেও ঘেমে যাচ্ছি। আমি এটা বলেই রুমালটা বের করে মুছতে লাগলাম। এইটুকু সময়ে যদি তোর এই হাল হয়, তবে আগে গিয়ে তোর কি হাল হবে ভেবেছিস? তখন আমার অভ্যাস হয়ে যাবে ম্যাম। আর যদি না হয়? আমি আমাকে পুরো 100% বিশ্বাস করি ম্যাম। আমি যখন বলেছি আমার অভ্যাস হয়ে যাবে, তার মানে হয়ে যাবে। ঠিক আছে, বাদ দে তোর এইসব বাজে কথা। তুই গিয়ে আমার জন্য একটা গ্রিন টি আর চাউমিন বানিয়ে নিয়ে আয়। আমি কিভাবে পারবো ম্যাম? আমি কি জানি কিভাবে পারবি? আমার খিদে পেয়েছে। ফার্স্ট আমার জন্য যা বলেছি বানিয়ে নিয়ে আয়, নইলে তোর রক্ত চুষে খাবো। আমি আর দেরি না করে চলে আসলাম কিচেনে। কি মেয়ে বাবা, রক্ত চোষার কথা বললো। আমাকে দেখছি সাবধান থাকতে হবে সাবিয়ার থেকে। কখন যে কী করে বসে কে জানে। জীবন তো একটাই, এভাবে খাওয়ালে চলবে না। এখন আমি গ্রিন টি আর চাউমিন কীভাবে বানাবো? আইডিয়া, আমি বরং ইউটিউব দেখে বানিয়ে ফেলি। যেই বাবা সেই কাজ। আমি পকেট থেকে ফোনটা বের করি, ইউটিউবে সার্চ দিলাম খাবারের নাম লিখে। তারপর চট করে চলে এলো রেসিপির ভিডিও। আমি ভিডিওটি দেখে বানিয়ে ফেললাম গ্রিন টি আর চাউমিন। ম্যাম, হয়ে গেছে। সাবিয়া ফোন টিপা বাদ দিয়ে আমার দিকে তাকায় আর বলে, কিভাবে হয়ে গেছে? তুই রান্না করতে পারিস যে হয়ে যাবে? আপনি খেয়ে দেখুন, তাহলে তো বোঝা যাবে আমি রান্না করতে পারি কি না। আচ্ছা দে দেখি কি রান্না করলি। আমি চাউমিন আর গ্রিন টির সাবিয়ার সামনে রাখলাম। প্রথমে সাবিয়া গ্রিন টির কাপে চুমুক দিল। আমি ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারলাম না কেমন হয়েছে। তারপরও চাউমিনটা মুখে পুরে নিল। এবারও আমি বুঝতে পারলাম না ওর কেমন লেগেছে। আমি শুধু দেখে গেলাম, আরও গিলে গেল। শেষে পাখিটা চেরিপুটে খেলো। আমি বুঝতে পারলাম সাবিয়ার খুব ভালো লেগেছে আমার রান্নাটা। কিন্তু ও যা বলল তাতে আমার অবাক হওয়া ব্যতীত আর কিছুই করার নেই।
ও বলল, তেমন ভালো হয়নি তোর রান্না। কি করব, খিদে লেগেছিল তাই সবটা খেয়ে নিলাম। না হলে কে খাবে তোর মতো খ্যাতের হাতের তৈরি খাবার? বাই দ্য ওয়ে, তুই হাত ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলি তো রান্না করার আগে? জি ম্যাম, 10 মিনিট ধরে ভালোভাবে কষলে হাত ধুয়ে নিয়েছিলাম। তাহলে ঠিক আছে, এবার তুই আরেকটা কাজ কর। কি কাজ ম্যাম? আমি বলছি এত লাফালাফি করিস না, তুই এখন আমার পা টিপে দে, খুব ব্যথা করছে পায়ে। ঠিক আছে ম্যাম। ছাবিয়া ওর পা দুটো পিছিয়ে দিতেই আমি খাটের এক পাশে বসে ছাবিয়ার পা টিপে দিতে যাব কি ছাবি আমার কোমর বরাবর লাথি মারলো। আমি গিয়ে ডিরেক্ট ফ্লোরে গিয়ে পড়লাম। তোকে বিছানার উপর বসতে কে বলেছে? নিচে বসে আমার পা টিপে দে। আমি ফ্লোরে হাঁটু ভাঁজ করে দাঁড়িয়ে ছাবিয়ার পা টিপা শুরু করলাম। আমি প্রায় 1 ঘন্টা ধরে ছাবিয়ার পা টিপেই যাচ্ছি। হাত লেগে আসছে আমার, কিন্তু কিছুই বলতে পারছে না। ছাবিয়া ফোনের মধ্যে ডুবে আছে। আমি যে আর পারছি না সেদিকে ওর খেয়ালই নেই। আমি একটু থেমে মাথাটা বিছানায় ঠেকিয়ে রেস্ট নিলাম। আচমকা ছাবিয়া আমার মাথায় লাথি মারে। আমি গিয়ে খাটের সাথে পাড়ি খেলাম। সাথে সাথে আমার কপাল ফেটে রক্ত বেরোতে শুরু করে। তাও ছাবিয়ার মন ভরে না, ও আমাকে যা নয় তাই বলতে শুরু করে। ফাঁকিবাজি কোথাকার! সুযোগ পেলে কি ঘুমিয়ে পড়লি? তোকে আমি আমার পা টিপে দিতে বলেছি, ঘুমাতে নয়। ম্যাম, আমার হাত লেগে এসেছে তাই। তাই ঘুমিয়ে গেলি? সরি ম্যাম, আর হবে না। এবার যা এখান থেকে, তোর ওই রক্তমাখা কপাল নিয়ে গিয়ে কপালে কিছু লাগিয়ে নে। আমি রক্ত একদম দেখতে পারি না। এক কাজ কর, তুই বাড়ি চলে যা, পরে দরকার পড়লে তোকে কল দিয়ে ডেকে নেব। জি ম্যাম বলে বেরিয়ে আসি ওনার রুম থেকে। হ্যালো তিথি। বল, কি খবর ওখানের? টর্চার কেমন চলছে? কি আর বলবো তোকে, কি না কি করলাম খ্যাতটাকে দিয়ে। সবই করে ফেললো পারফেক্টলি, রান্না করলো, ঘর গোছালো, পা টিপে দিল, তাও মুখে বিরক্তির ছাপ দেখলাম না। এমনকি মেরে কপাল ফাটিয়ে দিলাম, তবুও পালানোর নাম গন্ধ নিল না। কি বলছিস তুই? ছেলেটা তো তাহলে হীরের টুকরো, সব কাজেই নিপুণ। তুই এখন আর প্রশংসা করে বসে বসে এদিকে প্ল্যানটা যে ফ্লপ হয়ে গেল আমাদের, সেটা একটু ভাব। আরে তুই তো দেখছি একদিনে হার মেনে নিলি। আরও কটা দিন এভাবে চালিয়ে যা, তারপর দেখবি তিক্ত হয়ে এমনিতেই পালিয়ে যাবে। মেয়েদের কাজ কি আর ছেলেরা পারে বল? কোথায় ভাবলাম আজকেই ওকে তাড়াবো, সেটা আরো কটা দিন সহ্য করতে হবে ওই খ্যাতকে। ধুর, ভাল লাগে না। ধৈর্য ধর একটু, দেখবি সব প্ল্যান মাফিক হবে। তুই বরং ওকে তোর বাড়িতে পার্মানেন্টলি রেখে দে, তারপর উঠতে বসতে অপমান কর, দেখবি বিরক্ত হয়ে চলে যাবে তোর ত্রিসীমানার বাইরে। ঠিক বলেছিস তো। আচ্ছা, আমি তাহলে খ্যাতটাকে ফোন করে বলে দেই আসার জন্য। বাই, পরে কথা বলবো। বলেই ফোনটা রেখে দেয় ছাবিয়া। আমি বাসায় এসে কাটা জায়গাটা ড্রেসিং করে মেডিসিন লাগিয়ে নিয়েছিলাম। তারপর জহরের নামাজ পড়ার পর না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙার পর ডায়েরিটা নিয়ে বসেছিলাম। আমার সকল কথা এই ডায়েরিটা লিখে রাখি, তাহলে মনটা বেশ ভালো হয়ে যায়। কিছুক্ষণ লেখার পর বাইরে বের হয়ে এসেছি, তবে বেশিক্ষণ বাইরে ঘুরতে পারিনি। আমি বাইরে বের হওয়ার কিছুক্ষণ পর ছাবিয়া ফোন আসে। ছাবিয়া আর্জেন্ট যেতে বললো আমায়। সময় বেশি নাই, আমাকে আধ ঘন্টার মধ্যে ছাবিয়ার সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর যদি না পারি তাহলে আমার অবস্থা কী হবে সেটা সবাই ভালো করেই বুঝতে পারছেন। আমি 5 মিনিট আগে পৌঁছে যাই ছাবিয়ার বাসায়, কিন্তু ঠিক আধা ঘন্টার মধ্যে আমি ওর সামনে গিয়ে দাঁড়াই। আগে গেলে অপমান করতো, বকাবকি করতো, পারলে গায়েও হাত তুলতে পারতো। তাই আমি একটু ওয়েট করে ঠিক সময় মতো যাই ছাবিয়ার সামনে। বাহ, ঠিক সময়ের মতো চলে আসলি তো। সকালের ডোজটা তাহলে ভালোই কাজ দিয়েছে। ম্যাম, আপনি কি কোথাও যাবেন এখন? না, তাহলে আমাকে হঠাৎ আসতে বললেন যে? আমার ইচ্ছা, আমি তোকে যখন ইচ্ছা তখন ডাকবো। জি ম্যাম। জি ম্যাম না করে তোর সব জিনিসপত্র নিয়ে এখানে চলে আয়। বুঝলাম না, এখানে মানে কোথায়? মানে আমার এখানে চলে আয়, এখন থেকে তুই এখানেই থাকবি। কিন্তু ম্যাম,
আমি যদি এখানে থাকি মানুষ কি বলবে বলুন? আপনাকে আর আমাকে নিয়ে তো ছিছি করবে দেশের মানুষ। সেটা আমার সমস্যা, তোর না। আমি সবকিছু সামলে নিব। তোকে যা বলেছি এখন তাই কর। মনে রাখবি, সময় কিন্তু মাত্র 1 ঘন্টা। এর মধ্যে তোকে যা করার করতে হবে। ওকে ম্যাম, বলে আমি আবার বেরিয়ে পড়লাম। কি যে করে নাই মেয়েটা, আগেই বলে দিত আমি সব জিনিসপত্র নিয়ে চলে যেতাম ওখানে। এভাবে টাকার কী প্রয়োজন ছিল? বুঝতে পেরেছি সবই আমাকে পথ থেকে সরানোর প্ল্যান। কিন্তু তুমি যাই করো না কেন, আমি তোমার পিছু এত সহজে ছাড়ছি না ছাবিয়া পাখি। তোমার মনের খাঁচা দখল করেই নেব, আর তোমার সকল অহংকারকে ভেঙে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব। আজ তুমি যা যা করেছো, এমন একদিন আসবে যেদিন তুমি আমার কার্যকল্পে অনুতপ্ত হয়ে আমার পা ধরে ক্ষমা চাইবে। আমি ঠিক সময়ের মধ্যে আমার সকল ব্যবহারিক জিনিসপত্র নিয়ে ছাবিয়ার বাসায় পৌঁছে গেলাম। ছাবিয়া ওদের বাড়ির কাজের লোকের রুমে আমাকে থাকতে বলল। আমি কিছু না বলে সব কিছু মেনে নিলাম। একদিক দিয়ে খুব ভালোই হয়েছে, আমি যখন চাইবো আমার ছাবিয়াকে দেখতে পারবো চোখের সামনে। এটাই অনেক আমার কাছে। এখন আমার যত কষ্টই হোক না কেন, আমি হার মানব না। ছাবিয়াকে পাওয়ার জন্য যা যা করতে হয় আমি সব কিছু করতে প্রস্তুত। রাতে ছাবিয়া অর্ডার দিল ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করতে, সাথে সময়টাও বলে দিল। আমি ইউটিউব দেখে কোনো রকমে রান্না করে ফেললাম। বিরিয়ানিটা ছাবিয়া মজা করে খেলো। সবটা খেতে পারেনি, কিছুটা বেঁচে গেল, সেগুলো আমায় খেতে বলল। আমি প্রথম নিজের হাতে তৈরি করা খাবার খেলাম। বেশ ভালোই রান্না করেছি। আমি তো ভাবতেও পারি না আমি কখনো রান্না করব। সবই ইউটিউব দাদার কামাল। খাওয়া শেষে সব থালা বাসন ধুয়ে ছাবিয়ার রুমে গেলাম। ওর বলা সময়ের মধ্যেই আমার মনে হচ্ছে আজ থেকে যেন সময়ের গুরুত্বটা অধিক বেড়ে গেল আমার কাছে। সব কিছু সময়ের তালে করে ফেলছি। আমি ছাবিয়ার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি আমার চারপাশে ঘুরে ঘুরে ভাবছেন এখন আমাকে কি কাজ দেওয়া যায়। কিছুক্ষণ পর ছাবিয়া বলে উঠল, আজ আমি এসিতে ঘুমাবো না। তুই আমাকে সারা রাত জেগে হাত পাখা দিয়ে বাতাস করবি। কথাটা শুনে যেন আমার মাথার উপর থেকে ছাদ সরে গেল। আমি যেই ঘুম পাগল একজন মানুষ, সে কিনা রাত জেগে হাত ভাঙা করবে। ভাবা যায় এসব, কিন্তু কী আর করব, অনিচ্ছা থাকা সত্ত্বেও আমি রাজি হয়ে গেলাম। আমি সারা রাত জেগে ছাবিয়াকে বাতাস করলাম। মাঝে মাঝে ঘুম ঘুম ভাব আসলো চোখে। চোখে মুখে পানি ছিটা দিয়ে আবার হাত পাখা তুলে বাতাস করতে শুরু করি। যখন মধ্যরাত, ঠিক তখন আমার চোখ লেগে আসে। আমার দ্বারা আজ চোখ খুলে রাখা সম্ভব হয়ে ওঠেনি, তাই একটা চেয়ার এনে ওটার উপরে হেলান দিয়ে শুয়ে পড়ি। আমার ঘুম ফজরের আজান শুনে ভেঙে যায়। আমি রুমে গিয়ে ফজরের নামাজ আদায় করে নেই। তারপর আবার ফিরে আসি ছাবিয়ার রুমে। বাইরের হালকা গোধূলি এসে ছাবিয়ার মুখ ছুতেই ছাবিয়া নড়ে ওঠে। আমি তড়িঘড়ি করে হাত পাখাটা নিয়ে বাতাস করতে শুরু করলাম। ভাবলাম এই হয়তো ছাবিয়া উঠে যাবে, কিন্তু সেটা হয়নি। ছাবিয়া হালকা মোচড় দিয়ে আবার ঘুমিয়ে যায়। আমি ওর ঘুমন্ত মুখটা দিকে চেয়ে আছি। ঘুমের মধ্যে কি নিষ্পাপ লাগছে ছাবিয়ার মুখটা। ওকে দেখে বোঝাই যাচ্ছে না যে ওর মধ্যে এত অহংকার স্বভাব বসবাস করে। আমি স্মার্টফোন বের করে ছাবিয়ার ঘুমন্ত মুখের কয়েকটা ছবি ক্যামেরায় বন্দি করে নেই। তারপর আবার আগের মতো হাত পাখা চালাতে শুরু করি। বেলা 11টার দিকে ছাবিয়ার ঘুম থেকে উঠে পড়ে। উঠেই বলে, ওই খ্যাত, আমার গ্রিন টি নিয়ে আয়। আচ্ছা ম্যাম, বলে নিচে ছাবিয়ার জন্য গ্রিন টি বানাতে চলে আসি। বানানো হলে ছাবিয়ার সামনে নিয়ে ধরি। ছাবিয়া এক ধাক্কা দিয়ে গরম টি সহ কাপ আমার গায়ে ঠেলে দেয়। আমি ব্যথায় চোখ বন্ধ করে নেই। আমার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসে, আহা। কুত্তা, তুই জানিস না আমি গ্রিন টি এর সাথে চাউমিন খাই? তাহলে তুই শুধু গ্রিন টি কেন আনলি? আপনি তো শুধু গ্রিন টি চেয়েছিলেন, তাই শুধু গ্রিন টি বানিয়েছি। আমি কি তোকে সবকিছু একটা একটা করে বলবো নাকি? যা গিয়ে চাউমিন উইথ গ্রিন টি নিয়ে আয়। ওকে ম্যাম। আমি নিচে এসে শার্টটা উঁচু করে দেখলাম বুকের সাইডটা লাল বর্ণ ধারণ করেছে। কিছু সময় পর ফোসকা পড়তে পারে। খুব জ্বালা করছে পোড়া জায়গাটা, কিন্তু এখন এটা নিয়ে পড়ে থাকলে চলবে না। সময়ের মধ্যে গ্রিন টি চাউমিন বানাতে না পারলে ছাবি আবার রেগে যাবে। তাই ব্যথা নিয়ে আমি কাজ শুরু করলাম। এভাবে সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত 24 ঘন্টায় ছাবের একটার পর একটা ফরমাইশ পূরণ করতে হয় আমার। দিনে কটা থাপ্পড় যে আমার গালে পড়ে তার হিসাব নেই। এভাবেই কয়েক মাস অতিবাহিত হয়ে যায়।
এখন ছাবিয়ার দেয়া আঘাত আর গালি না শুনলেও আমার দিন ভালো যায় না। ছাবিয়া আমাকে আঘাত দিতে দিতে হয়রান হয়ে গেলেও আমি হই না। আমি হাজার কষ্ট পেয়েও ছাবিয়ার কাছে পড়ে আছি একটু ভালোবাসা পাওয়ার জন্য। মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের মনের কথা ছাবিয়াকে বলতে, কিন্তু ওর যেই রাগ বলা তো যায় না। আমি যদি ওকে ভালোবাসার কথা বলি তাহলে আমাকে খুনও করতে পারে। ও 2 মিনিটও সময় লাগবে না অবশ্য। এর মাঝে ছাবি হুঙ্কার দিয়ে ওঠে। আলমগীর! আমি দৌড়ে গিয়ে ছাবিয়ার সামনে দাঁড়ালাম। জি ম্যাম। ওই খ্যাতের বাচ্চা খ্যাত, তুই কোথায় ছিলি এতক্ষণ? ম্যাম, আমি আপনার জন্য ফেস প্যাক বানাচ্ছিলাম। আমি তোকে বলেছিলাম যে আমার শাড়ি ইস্ত্রি করতে, তুই এখনো করিসনি কেন? এখনই করে দিচ্ছি ম্যাম, আপনি 10 মিনিট ওয়েট করুন। ছাবি এসে আমার কলার চেপে ধরে। তুই আমাকে সময় দিবি নাকি আমি তোকে দেব? ম্যাম, আপনি দেবেন। তাহলে বললি কেন 10 মিনিট ওয়েট করতে? সরি ম্যাম, আপনি যা বলবেন তাই হবে। আপনি বলে দেন কখন দেব। তুই আমাকে 9 মিনিট 59 সেকেন্ডের মধ্যে শাড়ি ইস্ত্রি করে দিবি। ওকে ম্যাম, তাই হবে। তারপর ছাবি আমার কলার ছেড়ে দেয়। আমি গিয়ে ছাবি আর শাড়ি ইস্ত্রি করতে শুরু করলাম। কিছুক্ষণ পর ছাবি এসে বলল, হয়েছে তোর? জি ম্যাম, আপনি যে টাইমে বলেছেন ঠিক সেই টাইমের মধ্যেই শেষ করেছি। গুড, এবার যা আমার ফেস প্যাকটা নিয়ে আয়। ওকে ম্যাম। আমি ফেস প্যাক এনে ছাবির হাতে দিলাম। ওই তোকে কি আমার হাতে দিতে বলেছি? তাহলে ম্যাম? আমার ফেসে লাগিয়ে দে, খুব ভালো করে ব্লেন্ড করবি কিন্তু। ওকে ম্যাম। সাবিয়া ওর চুলগুলো পেঁচিয়ে বেশ উঁচু করে খোপা করে আর চোখে দুটো স্লাইড করা শসা দিয়ে ইজি চেয়ারে হেলান দিয়ে বলল, নে শুরু কর। আমি ফেস প্যাকটা হাতে নিয়ে সাবিয়ার মুখে লাগাতে লাগলাম। সম্পূর্ণটা লাগানো শেষ করে হাত ধুয়ে আসলাম। আজকে সাবিয়াকে বেশ খুশি খুশি লাগছে। মাঝে মাঝে গুনগুন সুরে গানও গাচ্ছে। এত খুশি হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সেটা জানতেই আমি ব্যাকুল হয়ে উঠেছি। সাবিয়ার কাছে যদি আমি জিজ্ঞেস করি তাহলে নির্ঘাত মার খেতে হবে, তাই আর জিজ্ঞেস করিনি। বিকেলের দিক দিয়ে ইস্ত্রি করা শাড়িটা পরে বেশ কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছে, কিন্তু কেন করছে আমি সেটা সম্পর্কে অজ্ঞাত। আমাকে যখন যেটা বলেছি আমি এগিয়ে দিচ্ছি, কখনো কাজল, কখনো আইলানা, কখনো বা মেকআপ কিট। ছাবিয়ার সাথে থাকতে থাকতে এসব মেয়েদের সকল প্রসাধনী সম্পর্কে আমার আইডিয়া হয়ে গেছে। অবশ্য খুব মার খেয়েছি ছাবিয়ার হাতে, তারপর গিয়ে চিনেছি কোনটার কী নাম। নাইলে আমি কাজল আর লিপস্টিক ছাড়া তেমন কিছু চিনতাম না আগে। ওই খ্যাত আমার চুলগুলো পেছন থেকে আশ্রয় দিত। আমার সামনে একটা চিরুনি এগিয়ে দিয়ে বলল। আমি ছাবিয়ার হাত থেকে চিরুনিটা নিয়ে ছাবিয়ার চুল আঁচড়াতে শুরু করলাম। খুব ধীরে ধীরে আমি ছাবিয়ার চুল সব জট ছাড়িয়ে নিলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, বিয়ের পর আমি ঠিক এভাবেই ছাবিয়ার চুল আঁচড়ে দেব, আর ছাবিয়া লজ্জা মাখা মুখ নিয়ে আমার আয়নার দিকে তাকিয়ে থাকবে, আর আমি তখন ওর চুলে মুখ ঢুকিয়ে দিয়ে ওকে খুব আদর করব। আহ, কি মজা হবে! কবে যে আমার এই স্বপ্নটা সার্থক হবে! আমি এসব ভাবছি আর মুসকে মুসকে হাসছি। এদিকে ছাবিয়া যে আমাকে ডেকে চলেছে সেদিকে আমার বিন্দুমাত্র খেয়াল নেই। ছাবি আমার কান ধরে টান দিতেই আমি ভাবনার জগৎ থেকে বাইরে বের হয়ে আসলাম। সরি ম্যাম, আসলে আমি কি, তুই কি কানে কালা? সব সময় তোর জন্য আমাকে চিল্লাতে হয় কেন? কি ভাবিস সব সময়? আর এভাবে অটিস্টিকদের মতো হাসিস কেন কারণে অকারণে? কিছু না ম্যাম, আমি ভাবছিলাম আপনি যদি আমার বউ হতেন তাহলে আমি এভাবে আপনার চুল আঁচড়ে দিতাম। আমি মুখ ফুসকে কটাতে বলে ফেলি। পরে ভয়ে ভয়ে চোখে ছাবিয়ার দিকে তাকাই। ওর দিকে তাকানো মাত্র ও পরপর 5-6টা থাপ্পড় আমার গালে মারে। আমি আমার দুগাল দু হাতে চেপে ধরি। মেয়েদের হাতে এত জোর আছে তা ছাবিয়ার চর না খেলে বুঝতেই পারতাম না। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় এই কথাটা বলার? মাফ করে দেন ম্যাম, ইচ্ছা করে বলিনি, মুখ দিয়ে আপনা আপনি বের হয়ে গেছে। নেক্সট টাইম যদি শুনে তাহলে তোকে মাটিতে পুঁতে দেব, এই বলে রাখলাম। বলে ধাক্কা দিয়ে আমার কলার ছেড়ে দেয়। আর বলবো না ম্যাম। আমি অপরাধীর মতো দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর ছাবিয়া বলে ওঠে, তুই দেখ তো সব ঠিক আছে কিনা।
মানে আমার কি খারাপ লাগছে দেখতে? না ম্যাম, খুব ভালো লাগছে আপনাকে। তারপরও দেখ কোথাও কিছু কমতি আছে কিনা। আমি সাবিয়াকে পা থেকে মাথা অবধি দেখতে লাগলাম, তারপর বললাম, ম্যাম চুলটা খোলা রাখলে বেশি ভালো লাগতো আপনাকে। কথাটা বলে আমি জিভে কামড় দিলাম। মনে হচ্ছে এই বুঝি ছাবিয়া এসে আমাকে মারতে শুরু করবে, কিন্তু সেরকম কিছুই হয়নি, কারণ ছাবিয়া বলল, ঠিক বলেছিস তুই, প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে খোপা করতে করতে অভ্যাস হয়ে গেছে। আমার যে খোলা চুলের বেশি ভালো লাগে সেটা তো আমার মনেই নেই। তারপর সাবিয়া খোপা খুলে ওর লম্বা চুলগুলো কোমর অবধি ছড়িয়ে দেয়। এবার সাবিয়াকে পুরো আমার স্বপ্নের সেই রানীটার মতো লাগছে, যাকে আমি শয়নে স্বপনে সর্বক্ষণে দেখতে পাই। এবার ঠিক আছে তো? জি ম্যাম, এবার খুব ভালো লাগছে আপনাকে। তো আজ কোথায় যাচ্ছি আমরা? আমার না, আমি একা যাচ্ছি, আর তুই বাড়িতে থাকবি। কিন্তু ম্যাম, আপনি কোথায় যাচ্ছেন? সেই কৈফিয়ত কি আমি তোকে দেব? তুই কে যে তোকে বলবো? তুই সামান্য একজন ন্যায় প্রাপ্তি পিয়ে। তোকে কতবার বলবো আমাকে কোনো প্রকার প্রশ্ন করবি না। সরি ম্যাম, আসলে আমি তো এখন আপনার ড্রাইভার, তাই জিজ্ঞেস করছিলাম কোথায় যাবেন। আজ আমার আগের ড্রাইভারকে ডেকেছি, যাকে বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছিলাম। ও, তুই এখন সর আমার সামনে থেকে। যাওয়ার সময় যেন তোর মুখটা না দেখতে হয় আমায়। বলা তো যায় না, তোর মতো খ্যাতের মুখ দেখে গেলে দিনটাই যদি খারাপ হয়ে যায়। ওকে ম্যাম, আমি কি এখন যেতে পারি এখান থেকে? যা। আমি আমার রুমে চলে আসলাম আর ভাবতে লাগলাম ছাবিয়ার কথা। ও কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করতে যাচ্ছে, এসব প্রশ্ন আমার মাথায় উকি দিচ্ছে বারবার। না, এভাবে বসে থাকলে চলবে না। আমি ছাবিয়াকে বরং ফলো করি, তাহলে জানা যাবে সব কিছু। হ্যাঁ, এটাই ভালো হবে। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম ছাবিয়া বাইরে বের হচ্ছে। আমি ওর পিছু পিছু বের হলাম, এমনভাবে লুকালাম যাতে ও আমাকে দেখতে না পারে। ওর গাড়ি গেটের বাইরে যেতেই আমিও বের হয়ে পড়ি। তারপর একটা ট্যাক্সি নিয়ে ছাবিয়ার গাড়িকে ফলো করতে বলি। ছাবিয়ার গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে গিয়ে থামে। ছাবিয়া গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যায়। আমি ট্যাক্সিওয়ালার ভাড়া মিটিয়ে মাক্সি টুপিটা পরে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করি। অনেক মানুষের ভিড়, তাই ছাবিয়াকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ছাবিয়াকে দেখতে পেলাম, কিন্তু আমি ওর সামনে একটা ছেলেকে দেখতে পেলাম। ছেলেটা ছাবিয়ার সামনে চেয়ারে বসে আছে। ওরা একে অপরকে সাথে কথা বলছে, কিন্তু কী বলছে সেটা আমি শুনতে পারছি না। ওদের কথা শোনার জন্য আমি ছাবিয়ার পেছনের টেবিলটায় গিয়ে বসি। ওয়েটার আসলে ওকে মেনু কার্ডে হাত দিয়ে কফির পিকটা ইশারা করি। তারপর ওয়েটার ছাবিয়াদের ওখানে চলে যায়। ছাবিয়া ওই ছেলেটাকে বলল, কি খাবে বেবি? আজ কিন্তু বিলটা আমি দেব। ছাবিয়ার মুখে ওই ছেলেটাকে বেবি ডাকতে শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে মনে হলো। অজানা এক ভয় আমার মধ্যে প্রবেশ করলো। বেবি, আমি একটা চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস খাবো। অভি, তোমার ঠান্ডা লেগে যাবে এই উইন্টারের মধ্যে কোল্ড কফি খেলে। আমি জানতে পারলাম ছেলেটার নাম অভি। কিছু হবে না বেবি। ঠিক আছে, তবে আজকেই লাস্ট। এরপর থেকে আর ঠান্ডা জাতীয় কিছু খাবে না বলে রাখলাম, অন্তত শীত যাওয়ার পর্যন্ত। ওকে, তাই হবে। এবার তুমি অর্ডার দাও। তো আমার জন্য একটা পিৎজা আর অরেঞ্জ জুস নিয়ে আসেন। ওকে ম্যাম। বলে ওয়েটার চলে যায়। তারপর ছাবি আর অভি কথা বলতে শুরু করে। ওরা একে অপরকে এটা ওটা জিজ্ঞেস করে। এক পর্যায়ে অভি বলে ওঠে, বেবি, আমরা বিয়ে করছি কবে? আমার ফ্যামিলিকে কিন্তু আমি মানিয়ে ফেলেছি। বিয়ের কথা শুনি আমি নিস্তব্ধ হয়ে গেলাম। চোখ দিয়ে পানি ঝরছে অনবরত। চোখের পানি মুছে ছাবিয়ার কথা শুনতে কান পাতলাম। ছাবিয়া বলল, এখন না বেবি, কারণ তুমি তো জানো আমার মম ড্যাড আমার উপর রাগ করে অস্ট্রেলিয়াতে চলে গেছে। আমি তাদের ছাড়া কিভাবে বিয়ে করব বলো? আমি তো তাদের একমাত্র সন্তান। আজ প্রধানমন্ত্রীর আসনে বসতে গিয়ে আমি আমার মম ড্যাডকে হারালাম। সবই তো জানো। আমি তো আগেই বলেছি
আমি আমার মম ড্যাডকে ছাড়া বিয়ে করতে পারবো না। তাহলে এভাবে আর কতদিন চলবে? আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি চাইলে অন্য কাউকে বিয়ে করে ফেলতে পারো, আমার সমস্যা নেই। সাবু বেবি, রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলবে আমি তখন তোমাকে বিয়ে করব। থ্যাঙ্কস এ লট অভি। আমি জানতে পারলাম ছাবিয়ার বাবা মা ওকে ছেড়ে চলে গেছে, তাই তো ছাবিয়া একা একটা বাড়িতে থাকে। কিন্তু আমি এখন কি করব? ছাবিয়া যে অন্য কাউকে ভালোবাসে, তাকেই বিয়ে করবে বলেছে। আমি এখনও ছাবিয়াকে আমার মনের কথা বলতেও পারলাম না। যে ভালোবাসার জন্য এত অপমান সহ্য করলাম, সেই ভালোবাসার জন্য একজন এসে ছিনিয়ে নিয়ে গেল। কিছুক্ষণ পর ওয়েটার এসে কফি দিয়ে গেল। আমি ওভাবেই রেখে দিয়ে বিল মিটিয়ে চলে আসলাম সেখান থেকে, কারণ আমি আর শুনতে পাচ্ছিলাম না ছাবিয়া আর অভির প্রেমালাপ। যেখানে আমার থাকার কথা সেখানে ওই অভিকে আমি সহ্য করতে পারছিলাম না। তাই চলে আসি বাড়িতে। এসেই ডায়েরিটা নিয়ে বসি, মনের কষ্টগুলো খাতায় কলমে প্রকাশ করি। বেশিক্ষণ লিখতে পারলাম না, কারণ আমার চোখ যে বাদ মানছিল না। তাই কম্বলটা জড়িয়ে চাপা কান্না কাঁদতে শুরু করে দেই। সেটাও যেন আমার কপালে নেই, কারণ ছাবি আমাকে ডাকছে। আমি টয়লেটে গিয়ে মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে গেলাম ছাবিয়ার সামনে। কি করছিলি তুই? ম্যাম, আমি ঘুমাচ্ছিলাম। ও তাই? কিন্তু ওয়াচম্যান যে বলল তুই বাইরে বের হয়েছিলি। মানে আমি ম্যাম আমতামতা করছি। এর মাঝেই ছাবিয়া এসে আমার গালে থাপ্পড় মেরে দেয়। আমি এমনিতেই কষ্টে আছি, তার উপরে ছাবিয়া এসে কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে দিল। আমি মাথা নিচু করে চোখের পানি ছেড়ে দেই। থাপ্পড় খেয়ে নয়, ছাবিয়ার দিকে তাকাতেই আমার রেস্টুরেন্টের কথা মনে পড়ে যায়। তাই কেঁদে দিলাম। কেন জানি ছাবিয়াকে সামনে দেখে কষ্টটা বেশি লাগছে। আমাকে কাঁদতে দেখে ছাবিয়া বলে ওঠে, সরি, আর যেন না যাস কোথাও আমার হুকুম ছাড়া। আমি অবাক দৃষ্টিতে ছাবিয়ার যাওয়ার পানে চেয়ে রইলাম, কারণ ছাবিয়াই প্রথম আমাকে সরি বলেছে। আমি ভাবতে লাগলাম ছাবিয়া আমাকে কেন সরি বলল। উফ, আমি ওই খ্যাতকে সরি কেন বললাম? ওর চোখের পানি দেখেই বা আমার এত মায়া কেন হলো? ওকে তো আমি কত কষ্ট দিয়েছি, কতবার মাথা ফাটিয়েছি, পুড়িয়ে দিয়েছি, তখন তো কাঁদিনি। তাহলে আজ কেন সামান্য একটা চর খেয়ে কেঁদে দিল? যাই হোক, আমার কি? ও মরুক বাচুক নইলে কাঁদুক, এতে আমার কেন খারাপ লাগলো আজ? শিট, আমার তো কত কাজ পড়ে আছে, আর আমি কি না ওই খ্যাতকে নিয়ে পড়ে আছি। ছি, ওর মতো নিকৃষ্ট মানুষকে নিয়ে আমি কেন ভাবছি? ও একটা নর্দমার কীট। ওদের মতো মানুষ অপমান অবহেলার যোগ্য। ওর মতো মানুষকে নিয়ে ভাবার চেয়ে রাস্তার কুকুরকে নিয়ে ভাবা ঢের ভালো। এদিকে আমি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি। ছেলেরা ওর এতটা কাঁদতে পারে তা আমাকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আমি কাঁদছি আর বলছি, খুব কি খারাপ আমি? সাবির মনে কি আমার জন্য একটু মায়া জন্মেনি? ভালোবাসা না হয় সাইডে রাখলাম, তাই বলে সামান্য সহানুভূতিটুকু কি ওর মনে আমার জন্য নেই? এতই কি তুচ্ছ আমি? না, আমি যে কারণে এসেছি সেটা আমাকে পূরণ করতেই হবে। আমি আজই ছাবিয়াকে আমার মনের কথা বলবো। দরকার পড়লে মার খাবো, আরও দ্বিগুণ অপমান অবহেলা সহ্য করব। তো আমি ছাবিয়াকে জোর করব আমাকে ভালোবাসার জন্য। জানি কাজটা সহজ হবে না, তবু আমি জীবন দিয়ে হলেও ছাবিয়াকে নিজের করে নেব। সেটা ছাবিয়া চাক বা না চাক, ছাবিয়া শুধু আমার। ওর জন্য আমি এতদিন কি না কি করলাম, আমার শরীরের প্রতিটা ক্ষত তার প্রমাণ। নিজেকে তোর হাতে বিলিয়ে দিলাম, তার বিনিময়ে আমি কী পেলাম? কষ্ট আর আঘাত। আমি তবুও মেনে নিতাম, কিন্তু এখন আর না। আগে ভাবতাম ছাবিয়া একদিন না একদিন আমাকে ঠিক আপন করে নেবে, সেই আশায় সব মেনে নিয়েছি। কিন্তু এখন দেখছি আমি ভুল ভাবতাম। আমি যদি আগে ছাবিয়াকে আমার মনের কথা বলে দিতাম তাহলে এমন কিছুই হতো না। তবে আর না, আমি আজ এখনই ছাবিয়াকে আমার ভালোবাসার কথা জানাবো। তারপর আমি আমার রুম থেকে বেরিয়ে ছাবিয়ার রুমে দেখে গেলাম। আমি পারমিশন না নিয়ে ছাবিয়ার রুমে ঢুকে গেলাম। তার জন্য ছাবিয়া রেগে যায় আর বলে, তুই আমার রুমে নক না করে কেন ঢুকলি? আমি কি তোকে ডেকেছি যে তুই আমার রুমে আসলি? ছাবিয়া, আমি তোমাকে কিছু বলতে চাই। তোর এত বড় সাহস, তুই আমাকে নাম ধরে ডাকলি, তাও আবার তুমি করে বললি? হ্যাঁ,
কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য তোমার বিয়ে হয়ে এতদিন অপমান সহ্য করেছি, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চোখ বন্ধ করে এক নাগারে সবটা বলে দিলাম। তোর এত বড় সাহস, তুই আমাকে ভালোবাসার কথা বলিস? আজ তোর... বলেই কাবার থেকে চাবুক এনে আমাকে আঘাত করতে শুরু করলো। আমাকে ভালোবাসিস তাই না? আমাকে বিয়ে করতে চাস? করাচ্ছি তোকে বিয়ে। বলেই একের পর এক চাবুকের প্রহার করতে থাকে আমার শরীরে। তবু আমি জায়গা ছেড়ে নড়ছি না। আমি ওভাবেই ঠাই হয়ে দাঁড়িয়ে আছি। এক পর্যায়ে ছাবিয়া ক্লান্ত হয়ে চাবুকটা মাটিতে ছুঁড়ে মারে আর ধপ করেই বিছানায় হাঁপাতে থাকে। আমি এতক্ষণ কিছুই বলিনি, একটিবার আতকে উঠিনি, বলিনি আমাকে মেরো না। আমি দেখতে চেয়েছিলাম ছাবিয়ার জোর কতখানি। আবার আমি মুখ খুলি। দম শেষ, আরও মারো আমাকে, মারতে মারতে জীবনটা বের করে দাও, মেরে ফেলো আমাকে। থামলে কেন? মারো। তুমি যদি আমাকে আজ রাতে মেরেও ফেলো তা আমি বলবো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি ছাবিয়া। ভালোবাসা মাই ফুট। তোর মতো নিচু ছোট লোক কখনো আমাকে ভালোবাসার যোগ্যতা রাখে না, বুঝলি? তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা, দেখতে চাই না। আর আমি তোকে বেরিয়ে যা এখান থেকে। আর কোনো দিনও তোর ওই নোংরা মুখ আমাকে দেখাবি না। চলে যা বলছি। সেটা আর কখনো সম্ভব নয় ম্যাম। আপনি কি ভুলে যাচ্ছেন প্রেসিডেন্ট মাহবুব সাহেবের কথা? আপনি যদি আমাকে আজ রাতে বের করে দেন তাহলে কাল সকালে আপনাকে মন্ত্রী আসন থেকে নামিয়ে দেওয়া হবে। আশা করি আপনি সেটা চান না। তোকে আমি মেরে ফেলবো। বলেই আবারও ছাবিয়া আমাকে চাবুকের আঘাত করতে থাকে। আমার শরীরে বেশ কয়েক জায়গায় কেটে গিয়ে রক্ত বের পড়ে পড়ছে, তাও ছাবিয়া আমার নাম গন্ধ নিচ্ছে না। যখন ছাবিয়ার হাত কেটে যায় তখন আমাকে ছেড়ে দেয়। আমি ছাবিয়ার হাতের রক্ত দেখে ভয় পেয়ে যাই। আমি তড়িঘড়ি করে ছাবিয়ার হাত আমার হাতে নিয়ে ওর সব রক্ত চুষে খেয়ে নেই। যতক্ষণ না রক্ত বন্ধ হয় ততক্ষণ আমি ছাবিয়ার হাত চুষতে থাকি। এদিকে ছাবিয়া আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওর হাত আমার থেকে ছাড়ানোর জন্য, কিন্তু আমার শক্তির সাথে পেরে উঠতে পারছে না। রক্ত পড়া বন্ধ হলো। আমি ছাবিয়ার হাত ছেড়ে দেই। আমার থেকে ছাড়া পেয়ে ছাবিয়া ওয়াশরুমে ঢুকে যায়। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসি। গায়ের টি শার্টটা খুলে ফেলি, তারপর অয়েন্টমেন্ট নিয়ে আঘাতপ্রাপ্ত স্থানগুলোতে লাগাতে থাকি। সকালে ব্রেকফাস্ট নিয়ে ছাবিয়ার রুমের দিকে এগিয়ে যাই। আমি যখন বেডরুমের ভেতরে ঢুকবো তখন শুনতে পাই ছাবিয়া অভির সাথে ফোনে কথা বলছে। আমি বেশ রেগে মেগে ছাবিয়ার রুমে ঢুকে যাই আর বলি, তুমি কার সাথে কথা বলছো? ছাবিয়া ফোন রেখে দিয়ে বলল, যার সাথে বলি না কেন, তোর কি রাতের মায়ের কথা ভুলে গেছিস নাকি? না ভুলিনি। তুমি চাইলে আমাকে আবার মারতে পারো, কিন্তু অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে পারবে না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা কি তুই ঠিক করে দিবি? আর তুই আমার রুমে অনুমতি না নিয়ে কেন ঢুকেছিস? আমি অনুমতি নিয়েই ঢুকতাম, কিন্তু তুমি অভিনামক ছেলেটার সাথে কথা বলছিলে তাই আমার রাগ উঠে যায়। এই জন্য বিনা অনুমতিতে ঢুকে যাই। তুমি আর কখনোই ওই অভির সাথে কথা বলবে না। মানে লাইক সিরিয়াসলি? তোর মতো খ্যাতের কথা শুনে আমি আমার ফিয়ন্সির সাথে কথা বলবো? আসলে তুই ফিয়ন্সি মানে তোমার হবু বর? ঠিক তাই। আর আমি অভিকে খুব ভালোবাসি, সেভাবে অভিও আমাকে খুব ভালোবাসে। আমরা কিছুদিন পর বিয়েও করছি। কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি, তোমার দেওয়া শত আঘাত সহ্য করে তোমার কাছে পড়ে গেছি, সেটা তোমাকে পাওয়ার জন্য আমার শরীরে ক্ষতগুলোকে মেনে নিয়েছি, সেটা তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো, সেটার কি হবে? সেগুলো কি কোনোই দাম নেই তোমার কাছে? না, নেই। তোদের মতো মানুষের কোনো গুরুত্বই নেই আমার কাছে। তোরা এক কথায় কুকুরের চেয়েও অধম। এতটা অহংকার করা ঠিক নয়। তুমি কি জানো অহংকার পতনের মূল? আমি জানতে চাই না। তুই আমাকে তুই করে বলবি না, বলে দিলাম। এতদিন আপনি করে বলতাম, কারণ আমি এতদিন তোমায় জাস্ট পেয়েছিলাম। কিন্তু এখন আমি তোমাকে আমার ভালোবাসার কথা জানিয়ে দিয়েছি, আর এখানে আসার লক্ষ্য, তাই তোমাকে আমি নাম ধরে ডাকবো। তোর গলা বেড়ে গেছে তাই না? কিন্তু সমস্যা নেই, আমি তোকে আর মুখে কিছু বলবো না, মারবো না, বরং এখন থেকে আমি তোকে মানসিক অত্যাচার করব। তুই নিজেই তোর দুর্বলতা আমার সামনে তুলে ধরেছিস। এখন দেখ, তুই না তোর বাপ শুদ্ধ পালাবি আমার থেকে। কি করবে তুমি? সেটা পরে নিজের চোখে দেখতে পাবি।
এখন ব্রেকফাস্ট রেখে চলে যায় এখান থেকে। আমি ব্রেকফাস্ট থেকে চলেই যাচ্ছিলাম, তখন সাবিয়া আমাকে পিছন থেকে ডেকে নেয়। শোন, আমি পিছন ফিরে এসে বললাম, বলো। আজ আমার মম ড্যাডের ওয়েডিং অ্যানিভার্সারি, তাই আমি আজ বাসায় ছোট করে একটা পার্টি রেখেছি। জাস্ট আমার কিছু ফ্রেন্ডস আসবে যারা আমার সমবয়সী, শুধু তারা। আমি কি করতে পারি? তুই আজকের সব আয়োজন করবি একা হাতে, বাড়ি সাজানো থেকে শুরু করে রান্না বান্না পর্যন্ত সবকিছু তুই একা হাতে সামলাবি। ওকে, কত কিছু তো করলাম, এটা আর কেমন কি, আমি রাজি আছি সব কাজ করতে। গুড, তাহলে যা এক্ষুনি শুরু করে দে। সময় বেশিক্ষণ নেই হাতে, বিকাল 6টার মধ্যে যেন সবকিছুর আয়োজন হয়ে যায়। হয়ে যাবে বলে সাবিয়ার রুম থেকে বেরিয়ে আসি। একা হাতে সব কিছু বন্দোবস্ত করলাম। শরীরের ঘা এখনও কাঁচা, কিন্তু কি আর করব, এই ভালোবাসা আমার সকল ব্যথাকে হার মানিয়ে দিয়েছে। আমি সব কাজ সেরে গোসল করে আসরের নামাজ পড়ার পর সাবিয়ার সামনে গিয়ে দাঁড়াই। সকাল থেকে বিকাল অবধি সাবিয়া ওর ঘর থেকে এক চুলো বের হয়নি। আমাকে দেখে সাবিয়া বলে ওঠে, কাজ শেষ? ইয়েস। এত অ্যাটিটিউড? তোমার মতো মানুষের সাথে চলতে গেলে একটু তো মনোভাব পোষণ করতেই হবে। গুড, আজ তোর জন্য একটা সারপ্রাইজ পার্টি আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সারপ্রাইজ তো সারপ্রাইজই হয়, সেটা যদি এখন বলে দেই তাহলে সারপ্রাইজের মজা কোথায়, তাই নয় কি? এখন যা, আমার মাথা খাস না, আমাকে কাজ করতে দে। আমি কিছু না বলে বেরিয়ে আসি সাবিয়ার রুম থেকে। কি সারপ্রাইজ হতে পারে? সাবিয়ার মাথায় কি চলছে? ও কি কোনো প্ল্যান বানাচ্ছে আমাকে ওর রাস্তা থেকে সরানোর জন্য, নাকি ও আমাকে জব্দ করার নতুন কোনো প্ল্যান বানিয়েছে? কি হতে চলেছে কে জানে। আমার তো খুব টেনশন হচ্ছে। সাবিয়া সারপ্রাইজের কথা বলে তো আমি মস্ত বড় টেনশনের মুখে ফেলে দিল। যা হবে হোক, আল্লাহ ভরসা, আমি যে কোনো বিপদকে আলিঙ্গন করতে প্রস্তুত, এই বলে মনকে সান্ত্বনা দিলাম। সন্ধ্যার দিকে সকল গেস্ট আসতে শুরু করে। তাদের মধ্যে একজনকে দেখে আমার প্রচুর রাগ হয়। মন চাচ্ছিল তাকে গিয়ে বেধড়ক কেরানি দেই। সেই মানুষটি আর কেউ নয়, অভি। সাবিয়ার সাথে কি সুন্দর কথা বলছে হেসে খেলে। আমার মন চাচ্ছে অভির দাঁতগুলো ইট দিয়ে ভেঙে দেই। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অভি বলে ওঠে, আপনাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ আজকে আমার এই ছোট পার্টিতে যোগদান দেওয়ার জন্য। আমি আজ শুধু আমার মম ড্যাডের অ্যানিভার্সারি উপলক্ষে এই আজকের আয়োজন করিনি, এর পেছনে আরও একটা কারণ আছে। আমি ভাবতে লাগলাম কি এমন কারণ? আমি কেন সবাই একই কথা বলছে? সকলকে চুপ করতে বলে ছাবিয়া বলে উঠল, আজ আমি আমার ফিয়ন্সি অভি সকলের সামনে এঙ্গেজমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। ছাবিয়ার কথা শেষ হলে সকলে হাতে তালি দিতে শুরু করে। ছাবিয়া আর অভিকে অভিনন্দন জানায়, আর আমি এদিকে পাগল হয়ে যাওয়ার উপক্রম। আমি নিস্তব্ধ হয়ে গেছি, কথা বলার বিন্দুমাত্র শক্তি পাচ্ছি না। আমার চোখের সামনে ছাবিয়ার অভি এক অপরকে রিং পরিয়ে দিল। আমি কিছুই করতে পারলাম না। আমার চোখ দিয়ে দুঃখের ঝর্ণা ঝরছে শুধু। আমার দুটো চোখ চেয়ে আছে ছাবিয়ার দিকে। নির্বাক হয়ে আছি, কিন্তু আমার চোখে অনেক কিছুই বলে দিচ্ছে। আর পানির মাধ্যমে ছাবিয়া আমাকে আর চোখে দেখতে আর মিটিমিটি হাসছে। ছাবিয়া আমাকে দেখিয়ে দেখিয়ে অভির সাথে ক্যাপল ড্যান্স করছে, আর আমি সেটা দেখে ভেতরে ভেতরে জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছি। আমার মন খারাপের মাঝে কোথা থেকে ছাবিয়ার ফ্রেন্ড তিথি এসে আমাকে ডাক দেয়। হ্যালো মিস্টার হ্যান্ডসাম। এই মেয়েটা যখনই আসবে গায়ে পড়া কথা বলবে, মনে হয় আমি ওর বিয়ে করা বর। বিশাল বিরক্ত লাগে আমার ওই তিথি মেয়েটাকে। গায়ে হাত দিয়ে কথা বলে সব সময়, আর যখন তখন প্রপোজ করে ফেলে। আমি কতবার বলেছি ওনাকে আমার ভালো লাগে না, কিন্তু কে শোনে কার কথা? কথাই আছে না, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওনাকে দেখলে আমার ঠিক কথাটাই মাথায় আসে। আমাকে কিছু বলতে না দেখে তিথি আবার বলে ওঠে, কি হলো, তুমি কথা বলছো না কেন? কি বলবো আপনার সাথে? আমাকে বিরক্ত না করলে খুশি হব। প্লিজ আমাকে একা একা থাকতে দিন। একার কতদিন থাকবে বলো? এখন তো সাবিহা অন্য হয়ে গেছে। এখন তো আমার দিকে একটু তাকাও। আপনার কি লজ্জা করে না এসব কথা বলতে? কি যাতা বলছো?
যা তা কেন বলবো, আমি তো পুরো পিওর কথা বলছি। তুমি তো আর সাবিহাকে পাবে না। দেখলে না অভির সাথে ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কয়েকদিন পর বিয়ে হবে, তারপর বাচ্চা। জাস্ট সেট আপ। আমার আপনার সাথে একটা কথা বলতেই বা আপনার কোনো কথা শুনতে চুল পরিমাণও ইচ্ছা নেই। এত ঢং কেন করিস? সাবিহার সামনে তো টিকতেই পারিস না। ও তো তোকে 2 টাকা সম্মান দিয়েও দেখে না। সেখানে আমি তোকে নিজের মনের মতো জায়গা দিতে যাচ্ছি, আর তুই আমাকে ফিরিয়ে দিচ্ছিস। ঠিকই তো, সাবিয়াতে আমাকে কখনো মনের ভুলেও সম্মান দিয়ে দেখেনি, আর না কখনো ভালোভাবে একটা কথা বলেছে। ভালোবাসা তো দূরে থাক, আমি কত কিনা সহ্য করলাম ওর জন্য, আর তার বদলে ছাবি আমাকে কী প্রতিদান দিল? ও তো অন্য কাউকে নিয়ে সুখে থাকার প্ল্যান করেছে, আর আমি ওর জন্য কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছি। ব্যাস, অনেক হয়েছে। এবার আর আমি ওকে মাথায় করে রাখবো না। ওকেও আমি দেখাবো আমি কি। সামনের ইলেকশনে ওকে যদি আমি প্রধানমন্ত্রী আসন থেকে না নামিয়েছি, তাহলে আমার নাম আলমগীর নয়। কথাটি মনে মনে বললাম। কি ভাবছো তুমি? কিছু না। আপনার ফ্রেন্ডকে আমার পক্ষ থেকে নতুন জীবন শুরু করার জন্য শুভেচ্ছা জানাবেন, আর তার গিফট হচ্ছে আমি তার জীবন থেকে দূরে চলে গেলাম। ও চেয়েছিল আমি নিজে ওর বিয়ের জব থেকে সরে যাই, আজ আমি তাই করলাম। আমি চলে গেলাম ওর জীবন থেকে সারা জীবনের জন্য। গুড বাই, আল্লাহ হাফেজ বলেই আমি বের হয়ে আসি সাবিয়ার বাড়ি থেকে। ধুর, চলে গেল ছেলেটা। সাবিহার থেকে কি আমি কম সুন্দর নাকি যে আমাকে প্রত্যাখ্যান করলো? যাই, গিয়ে সাবিহাকে আলমগীরের চলে যাওয়ার খবরটা বলে আসি। কি? আলমগীর চলে গেছে মানে? চলে গেছে। যাওয়ার সময় বলল সাবিহাকে বলে দিন আমি ওর জীবন থেকে চলে গেলাম সারা জীবনের জন্য। আমাকে কেন বলে গেল না? ও আমার বিয়ে, আমি সিদ্ধান্ত নিতাম ওকে রাখবো নাকি রাখবো না। কি রে, তুই উল্টো সুর ধরলে কেন? তুই তো চেয়েছিলে আলমগীর তোকে নিজ ইচ্ছেতে ছেড়ে যাক, তাই তো হলো। তোর তো খুশি হওয়ার কথা। আমি তো খুশি, কিন্তু ও আমাকে একটাবার বলে যেতে পারতো। কি রে সাবিহা, তুই কি আলমগীরের জন্য চিন্তা করছিস নাকি? নাকিও চলে যাওয়ায় মনে কষ্ট হচ্ছে তোর? আরে কষ্ট যদি কারো হয়ে থাকে সেটা আমার হচ্ছে। কত ভালো একটা ছেলে হাতছাড়া হয়ে গেল আমার কপার থেকে। তুই চুপ করবি ফালতু? সবাই যার যার বাড়ি চলে গেছে, তুই কার জন্য অপেক্ষা করছিস? তুই তোর বাড়ি যা। যা বাবা, আমি আবার কি করলাম? তুই তুই যাবি? যাচ্ছি বাবা, যাচ্ছি। বলেই তিথি চলে যায়। এদিকে ছাবিয়ার মুখে চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। অজানায় খারাপ লাগা কাজ করেছে ওর মনে। পরক্ষণেই বলে ওঠে, আমি কেন মন খারাপ করছি? ওই খ্যাতটার জন্য চলে গেছে তো বেশ হয়েছে। এখন আমি শান্তিতে একটু নিঃশ্বাস নিতে পারবো। আমার ওকে নিয়ে ভেবে লাভ নেই। আমি এখন ঘুমাই বাবা। বলেই বিছানায় গিয়ে শুয়ে পড়ে ছাবিয়া। কিন্তু ঘুম যে ছাবিয়ার চোখ ছুটছে না। ওর মুখের সামনে বারবার ভেসে উঠছে আলমগীরের নিষ্পাপ মুখটা। শুধু বিছানার এপাশ ওপাশ গোড়াগড়ি করে যাচ্ছে, কিন্তু ঘুম আসার নামগন্ধই নেই ছাবিয়ার। একদম শেষ রাতে গিয়ে ছাবিয়ার চোখ জোড়া লেগে আসে। সকালে সকালে ঘুম থেকে উঠে আলমগীর বলে চিৎকার দেয় ছাবিয়া। 2 থেকে 3 বার ডাকার পরও ও মনে পড়ে আলমগীর তো চলে গেছে ওর জীবন থেকে। এভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। যতদিন যায় তত বেশি মিস করতে থাকে ছাবিয়া আলমগীরকে। আলমগীরের কথা মনে পড়তেই ছাবিয়ার মনে এক প্রকার খারাপ লাগা কাজ করে। ভেসে ওঠে আলমগীরকে করা অত্যাচার, অপমানের দৃশ্যগুলো। ছাবিয়া ভেতরে ভেতরে অনুতপ্ত হয় ওর কার্যকলাপের জন্য। দেখতে দেখতে ইলেকশন চলে আসে। ছাবিয়া ভোট পাওয়ার জন্য জনগণকে এখন বেশ সময় দেয়। আজ কয়েকটা মাস পার হয়ে গেছে আমি ছাবিয়ার থেকে দূরে আছি। তবে ওর সাথে কয়েকদিন আগে দেখা হয়েছিল এক মন্ত্রিসভায়। আমি ওর প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছি ইলেকশনে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, আমি ছাবিয়ার থেকে প্রধানমন্ত্রী আসন কেড়ে নেওয়ার জন্য ইলেকশনে একজন প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি। সেই সুবাদে ছাবিয়ার সাথে দেখা হয়েছিল। আমি ছাবিয়াকে দেখা মাত্র উল্টো দিকে মুখ ফিরে নিয়েছিলাম। ও আমার সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো সুযোগ দিইনি। না দেখার ভান করে পাশ ফিরে চলে এসেছিলাম। আজ ফলাফল প্রকাশের দিন। আমি টিভির সামনে বসে আছি আর প্রে করছি।
রাত 12টা। জানা গেল আমি বিপুল সংখ্যক ভোটে প্রধানমন্ত্রী আসনে জয়লাভ করেছি। খুশিতে যেন আমি কেঁদেই দিয়েছি। কিন্তু এটা আমার দুঃখের নয়, সুখের কান্না। আমাকে ভরা সবাই ডাকা হলো স্বাগত জানানোর জন্য। সবথেকে আনন্দের কথা হচ্ছে সাবিয়াকে বলা হয়েছে আমাকে ওয়েলকাম করার জন্য। সাবিয়া ওর নিজ হাতে আমাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানালো। আমি ওর হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে ফিসফিসিয়ে বললাম, অসংখ্য ধন্যবাদ মিস প্রাক্তন প্রধানমন্ত্রী। আমি দেখলাম আমার কথায় সাবিয়া খানিকটা চমকে উঠল। কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও করলো না। সাবিয়াকে দেখে মনে হলো বেশ কয়েকদিন ঠিকভাবে ঘুমায়নি। চোখের নিচে কালো দাগ বসে গেছে, শরীরটাও কেমন শুকিয়ে গেছে। আগের মতো রাগী ভাবটাও নেই ওর মুখে। সকলের সামনে যখন প্রেসিডেন্ট মাহবুব আমাকে তার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়, তখন সাবিয়ার মুখ দেখার মতো ছিল। পুরো ভূত দেখার মতো চমকে উঠেছিল সাবিয়া। আমি মনে মনে এক প্রশান্তির হাসি দিচ্ছিলাম। আজ আমার আসল পরিচয় সবার সামনে আসলো। আমি হচ্ছি প্রেসিডেন্ট মাহবুবের একমাত্র ছেলে। 1 বছর হয়েছে লন্ডন থেকে বাংলাদেশে ব্যাক করেছি, কিন্তু হাতে গোনার লোক ছাড়া কেউ জানে না আমাকে, সেভাবে কেউ চেনে না। কারণ খুব ছোটোবেলাতেই আমি লন্ডনে চলে গিয়েছিলাম আমার মামা মামির কাছে। ড্যাড রাজনীতির জন্য মমকে নিয়ে বাংলাদেশেই থেকে গিয়েছে। একাই ছিলাম। তবে সাবিয়াকে দেখার পর থেকে আর একা থাকতে পারলাম না। ও আমার জীবনে এসে সব কিছু ওলট পালট করে দিয়ে গেল, কেড়ে নিল আমার সব সুখ। কিন্তু ও সুন্দরী হলেও বেশ অহংকারী, সেটা আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম যখন ওকে একজন দারোয়ানের সাথে খারাপ বিহেভিয়ার করতে দেখেছিলাম। সেদিনই সিদ্ধান্ত নেই আমি সাবিয়ার এই অহংকারকে ঘুরিয়ে ভালোবাসায় রূপ দেব। তাই তো ড্যাডকে বলে ওর বিয়ে হয়ে গেলাম। কিন্তু কিছুই লাভ হলো না। শেষে আমাকেই হার মেনে প্রতিশোধ নিতে হতে হলো ক্ষেত থেকে প্রধানমন্ত্রী। যদিও আমি ক্ষেত সাজার অভিনয় করে এসেছিলাম এতদিন, তবুও সাবিয়ার কাছে তো আমি ক্ষেতই। যাই হোক, এখন সাবিয়ার কেবিনে আছি, ওরই চেয়ারে বসে। কিছুক্ষণ পর ড্যাড আসলো আমার রুমে সাবিয়াকে নিয়ে, ঠিক যেভাবে একদিন আমি এসেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি আসতে পারি? জি অবশ্যই। তারপর ড্যাড সাবিয়াকে নিয়ে প্রবেশ করে। আমি সাবিয়াকে দেখে জিজ্ঞেস করলাম, আপনার সাথে ওনাকে কেন এনেছেন মাননীয় প্রেসিডেন্ট? আসলে আমরা চাই সাবিয়া এখন থেকে আপনার প্রিয় হোক। কী যাতা বলছো ড্যাড? সরি মাননীয় প্রেসিডেন্ট, আমার বিয়ে হবে কি না এরকম একজন মহিলা? একটু ভাব নিয়ে বললাম, কিন্তু মনে মনে আমি এটাই চাই যেন ছাবি আমার বিয়ে হয়। প্লিজ না করবেন না, মেয়েটার একটা জবের খুব প্রয়োজন। আপনি যদি ফিরিয়ে দেন তাহলে কোথায় যাবে মেয়েটা? কিন্তু তাই বলে এরকম একজন ক্লাসহীন মহিলা? আমি তো ওনার মতো মহিলাকে ডিজার্ভ করি না আমার বিয়ে হিসাবে। আমি খেয়াল করলাম ছাবিয়া ঠিক সেইভাবেই মাথা নিচু করে আছে যেভাবে একদিন আমি ছিলাম। আমি কিন্তু তোমার ড্যাড হই, আমার কথা অমান্য করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তাছাড়া একদিনও তোমাকে বিয়ে বানিয়ে দিয়েছিলাম, তোমাকে উপকার করেছিল। এখন তোমার পালা। কতটা ব্যাপার করেছিল সেটা একমাত্র আমিই জানি। কথাটি মনে মনে বললাম। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ওনাকে আমার বিয়ে হিসাবে। ধন্যবাদ আপনাকে। তারপর আমি সাবিয়ার বাসায় চলে যাই। ও সরি, এটা তো এখন আমার বাড়ি। এখন যেহেতু আমি প্রধানমন্ত্রী আসন গ্রহণ করেছি, সেটা তো প্রধানমন্ত্রীর সকল কিছুর উপর অধিকার এখন শুধুমাত্র আমার। আমি সাবিয়াকে নিয়ে আমার বাসায় চলে আসলাম। তারপর বললাম, মিস সাবিয়া, আপনি 1 ঘন্টার মধ্যে আপনার সকল জিনিসপত্র নিয়ে ওই রুমটায় শিফট করুন, যেটাই আমি আগে ছিলাম। কিন্তু স্যার, এত কম সময়ে কিভাবে পারবো আমি? কিভাবে পারবো মানে? আপনাকে পারতে হবে, আর না পারলে আপনার জন্য খুব খারাপ কিছু ওয়েট করছে। এখন থেকে শুরু হলো আপনার সময়। যা করবেন 1 ঘন্টার মধ্যে করবেন, না হলে আপনি জব ছেড়ে চলে যেতে পারেন। না, আমি যাচ্ছি। কি হয়ে গেছে? জি স্যার, এই নিন আপনার জিনিসপত্রগুলো। আমি বেশ রেগে সব জিনিসপত্রগুলো ছাবিয়ার গায়ে ছুঁড়ে মারি আর বলি, আপনার সাহস তো কম না? আপনি আমাকে পুরোনো জিনিস ফেরত দিতে আসেন? এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসুন, আর এসে আমার রুমটাকে ভালোভাবে গুছিয়ে রাখুন। আমি বাইরে থেকে ঘুরে আসছি বলেই চলে আসি আমি। এসব আমার পাপের ফল। আমি একদিন আলমগীরের সাথে কি বাজে ব্যবহারটাই না করেছিলাম, আজ আমাকে তারই শাস্তি পেতে হচ্ছে। কি আর করার, সবই মেনে নিতে হবে। ছাবিয়া সব কাজ সেরে অভিকে একটা কল করে। আর সারাদিন অভি ছাবিয়ার একটা খোঁজও নেয়নি, তাই ছাবিয়াই কল করে। 2 বার রিং বাজতেই অভি ফোনটা রিসিভ করে ছাবিয়ার কল। অভি কল রিসিভ করে কর্কশ গলায় বলে, কি সমস্যা? কল দিয়েছো কেন? তুমি এভাবে কেন বলছো? আজকের খবর তো দেখেছই, আমি আর প্রধানমন্ত্রী আসনে নেই।
সবই জানি। আর এখন থেকে তুমি আর আমাকে কল দিবে না, এমনকি কোনো প্রকার যোগাযোগ করবে না তুমি আমার সাথে। কি বলছো কি তুমি? যা বলছি ঠিক বলছি। যতদিন তুমি প্রধানমন্ত্রী ছিলে ততদিন তোমার নাম ছিল, এখন তুমি সাধারণ একজন মানুষ। তাই এখন আমার কাছে তোমার কোনো ইম্পর্টেন্স নেই, আর কখনো এই নাম্বার অন পাবে না। তোমার আর আমার সম্পর্ক আজ থেকে শেষ, বাই বলেই ফোন কেটে দেয় অভি। হ্যালো অভি, হ্যালো। কি ব্যাপার, কি করছেন আপনি এখানে দাঁড়িয়ে? সাবিয়া কান্না থামিয়ে বলে। কিছু না স্যার, কিছু না হলে এভাবে কাঁদছেন কেন? এমনি, আসলে চোখে কিছু একটা গিয়ে পড়েছে মনে হয়। ও ঠিক আছে, আপনি এখন গিয়ে আমার জন্য নাস্তা আর কফি বানিয়ে নিয়ে আসুন, খুব খিদা পেয়েছে আমার। কিন্তু স্যার, আমি যে রান্না করতে পারি না। সেটা আমার সমস্যা না, আপনাকে আমি অর্ডার দিয়েছি, সেটা পালন করা আপনার দায়িত্ব, আমার না। বেশি কথা না বলে কাজ করুন গিয়ে। ছাবিয়া আর কোনো উপায় না পেয়ে রান্না করতে চলে যায়। ছাবিয়া আমার মতো ইউটিউব দেখে রান্না করে ফেলে, তারপর খাবারটা নিয়ে আমার রুমে আসে। আমি খাবারটা মুখে দিতেই থুতু দিয়ে ফেলে দেই, আর রাগে গিয়ে পুরো নাস্তার বাটিটা ছাবিয়ার মাথায় ঠেলে দিয়ে বলি, এটা রান্না হলো? ছি, কি বাজে টেস্ট! এরকম বাজে নাস্তা আমি জীবনেও খাইনি। যান গিয়ে আবার বানিয়ে আনুন। ছাবিয়া ছলছল চোখে আবার নাস্তা বানাতে চলে যায়। এভাবে 2-3 বার রান্নার পর 4বারের সময় আমি ছাবিয়ার রান্নাটা ঠিক করে খেতে পারি। তারপর ওকে চলে যেতে বলি ওর রুমে। ছাবিয়া রুমে এসে বিছানায় ধপ করে বসে পড়ে। কিছুক্ষণ ঠাই হয়ে বসে থাকার পর দুঃখে কেঁদে ওঠে। আমি পাপী, খুব বেশি পাপ করে ফেলেছিলাম, তাই আজ তার শাস্তি পাচ্ছি। মম ড্যাডের বিরুদ্ধে গিয়ে তাদের হারালাম, তারপর অভিকে বিশ্বাস করে ঠকলাম। আলমগীরের সাথে জানোয়ারের ন্যায় ব্যবহার করেছি। মানুষ কতটা অমানবিক হতে পারে তা আমাকে না দেখলে বোঝা যাবে না। আমি ক্ষমারও অযোগ্য। ছাবিয়া কাঁদছে আর কথাগুলো বলে যাচ্ছে। হঠাৎ ওর চোখ যায় টেবিলের উপরে থাকা ডায়েরিটার দিকে। ডায়েরিটা হাতে নিয়ে বলে, এই তো আলমগীরের মনে হচ্ছে। ও সবকিছু তো ডাস্টবিনে ফেলে দিয়ে আসলাম। এইটা তো ফেলতে ভুলেই গিয়েছি, যাই ফেলে দিয়ে আসি। ছাবিয়া এক কদম যেতেই থেমে যায়, তারপর বলে, না, ওকে বরং জিজ্ঞেস করি তারপর ফেলি। কিন্তু ও যদি রাগ করে? না থাক, আমি ডায়েরিটা নিজের কাছে রেখে দেই, আলমগীর চাইলে তখন দিয়ে দেব। বলেই ডায়েরিটা আগের জায়গায় রাখতে নিচ্ছিল, কিন্তু হাত থেকে পড়ে যায়। ডায়েরিটার পৃষ্ঠা ফাঁক হয়ে যায়। ছাবিয়া ডায়েরিটা তুলতে গিয়ে একটা পাতায় ওর চোখ আটকে যায়। ছাবিয়া ডায়েরিটা হাতে নিয়ে লেখাগুলো পড়তে শুরু করে। যতই পড়ছে ততই যেন ছাবিয়ার পড়ার আগ্রহ বেড়ে যাচ্ছে। পড়তে পড়তে চোখের কোণে পানি জমে এলো ছাবিয়ার। পড়াটা পড়া শেষ করে ছাবিয়ার মাথায় হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে। আমি এটা কি করলাম? আলমগীর আমাকে এতটা ভালোবাসে, আর আমি কিনা ওর ভালোবাসাটা না বুঝে ওকে অপমান আর অবহেলা করে গেলাম। ছি, আজ নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমার। যে ছেলেটা এত যন্ত্রণা সহ্য করার পরেও আমার পায়ের কাছে পড়েছিল, আমি তাকে না বুঝে মিথ্যা ভালোবাসার পেছনে ছুটিয়েছিলাম। আজ নিজের ভুলের জন্য আমি নিঃস্ব, কিছুই নেই আমার। টাকা পয়সার নাম প্রতিপত্তি কিছুই না। আজ আমি রাস্তার কাঙালি। আলমগীর ঠিকই বলেছিল, অহংকার পতনের মূল কারণ। আজ আমি তার প্রমাণ পেলাম। আজ যখন নিজের ভুল বুঝতে পারলাম, কাউকে পাশে পেলাম না। অথচ যখন আমার পাশে সবাই ছিল, তখন আমি তাদের মর্ম বুঝিনি, দাম দেইনি কাউকে। আমি কত বড় বোকা ছিলাম। আমার ক্ষমা নেই, সত্যি আমার ক্ষমা নেই। সকালের আলো ফোটা মাত্র আমি ছাবিয়াকে ডাক দিতে থাকি। ওর কোনো সারা শব্দ না পেয়ে আমি যাই ওর রুমে। গিয়ে দেখি ছাবিয়া আরাম করে ঘুমাচ্ছে। আমি বেশ কয়েকবার ডাক দেওয়ার পর যখন ছাবিয়া ঘুম থেকে জাগলো না, তখন আমি বালতি পানি এনে ছাবিয়ার মুখে ঢেলে দেই। পানি ঢালার সাথে সাথে ছাবিয়া লাফ মেরে উঠে বলে, কি হয়েছে এখানে? পানি কিভাবে আসলো? আমি ঢেলেছি। বাসার কত কাজ পড়ে আছে, আর তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কোন রাতের রাজকন্যা তুই যে এত লেট করে বিছানা ছাড়বি? আমি দেখলাম ছাবি আমার মুখের দিকে হা হয়ে চেয়ে আছে। হয়তো ভাবছি আমি ওকে তুই করে বলতে পারলাম কিভাবে। ছাবিয়াকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আমি প্রশ্ন করে বসি, কী রে, কথা কানে যাচ্ছে না? যা গিয়ে কাজ কর।
সময় কিন্তু বেশি দেবো না। তুই যেভাবে আমাকে সময় দিয়ে কাজ করাতি, আমিও তোকে ওভাবে সময় দিয়ে কাজ করাবো। বলে চলে আসি ওর রুম থেকে। এভাবে আমি সাবিয়াকে দিয়ে দিনরাত খাটাই, কিন্তু কখনো ওর গায়ে হাত ধরে আমি খাটিয়ে কষ্ট দিয়েছি, আর না হয় কথা শুনিয়েছি। ব্যাস এতটুকুই সাবিয়ার শিক্ষা হয়ে গেছে। যতই দিন যেতে থাকলো আমি ওকে তত বেশি কষ্ট দিতে থাকলাম সাবিয়াকে। সারাদিনে একটু সাবিয়াকে ওর চোখের পাতা এক করতে দেয় না। মাঝে মাঝে রাতটাও নির্ঘুমে কাটাতে হয় সাবিয়াকে। আমি সারাদিন এটা ওটা কাজ দিয়ে বিজি রাখি, এমনকি রাতেও মাপ করি না। প্রায় 2 মাস পার হয়ে গেল। এই 2 মাসে সাবিয়া আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। আমি ওর চোখ দেখে বেশ বুঝতে পারি ও আমার প্রেমে পড়ে গেছে, কিন্তু তাও আমি ওকেই কষ্ট দেই। তারপরও ছাবি আমাকে ছেড়ে দিতে চায় না। আমি যদি ওকে চলে যেতে বলি তাহলে ও আমার পা জড়িয়ে ধরে কান্না করে দেয়, আর বলে ওকে যেন বাড়ি থেকে বের না করি। আমার যত ইচ্ছা হয় ওকে দিয়ে কাজ করাতে পারবো, তা যেন ওকে তাড়িয়ে না দেই। ও যখন এই কথাগুলো বলে তখন আমার চোখের সামনে আমাকে করা অবহেলার দৃষ্টিগুলো ভেসে ওঠে। একদিন ঠিক আমি ওইভাবেই ছাবিয়ার পা জড়িয়ে ধরে থাকতাম, একটু ওর কাছাকাছি থাকার আশায়। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ ছাবি আমার পা জড়িয়ে ধরে কাঁদে। যাই হোক, আজ আমার ফ্রেন্ড আঁখি আসবে আমার বাড়িতে। আমি ছাবিয়াকে আঁখির পছন্দের খাবারগুলোর নাম বলে ওকে রান্না করতে বললাম। তারপর ড্রয়িং রুমের সোফায় বসে সকালের খবরের কাগজটায় চোখ বুলাতে লাগলাম। আচমকাই কেউ একজন এসে আমার চোখে 2 হাত দিয়ে ঢেকে নেয়। আমি তার স্পর্শ করা মাত্রই বলে উঠলাম, আঁখি। তারপর আঁখি আমার সামনে এসে বলে, ধুর, বুঝে গেলি তুই? তোকে না চিনলে কিভাবে হয় বল, ছোটবেলার বন্ধু তুই আমার। ওলে বাবা রে, মনে আছে তাহলে আমাকে? এটা কোনো কথা বললি তুই? ভোর কি বললাম? 1 বছর হলো লন্ডন থেকে দেশে ফিরেছি। একটাবার জানাতে তো পারতি আসার খবরটা, তা না লুকিয়েছিলি। এখন প্রাইম মিনিস্টার হয়ে সকলের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করলে, তা না হলে তো এখনও জানতে পারতাম না যে তুই দেশে ফিরেছিস। আচ্ছা বাবা, সরি। এই যে কান ধরলাম, তুই বললে উদ্ভস করতে পারবো। না থাক, ওই মেয়েটা আগের প্রধানমন্ত্রী না? ছাবিয়াকে দেখিয়ে বলল। আমি পেছনে তাকিয়ে দেখি ছাবিয়াকে দেখতে পাই। তার মানে ও এখানে দাঁড়িয়েছিল এতক্ষণ। ঠিক বলেছিস, কিন্তু এখনও আমার বিয়ে। ও, তারপর আমি ছাবিয়াকে ডেকে বলি, যা আমার হবু বউয়ের জন্য আর আমার জন্য কফি নিয়ে আয়। হবু বউ মানে? গাধা নাকি যে হবু বইয়ের মানে বোঝো না? আমি আর আলমগীর একে অপরকে ভালোবাসি। কিছুদিনের মাথায় আমরা বিয়ে করছি। কেন, তুমি শোনোনি? ওই, তুই বলিসনি ওকে? ওকে কেন বলবো, ও তো সামান্য বিয়ে। ওকে কি আমার পার্সোনাল বিষয় সম্পর্কে বলবো নাকি? ঠিক বলেছিস, এবার একটু হাক তো কর, কতদিন পর দেখা হয়েছে। অবভিয়াসলি, বলে আখিকে 2 বাহুতে চড়িয়ে নিলাম। আমি ছাবিয়ার দিকে তাকিয়ে দেখলাম ও কান্না করছে। হঠাৎই ছাবিয়া দৌড় দিয়ে বাইরে চলে গেল। ওকে এভাবে ছুটতে দেখে আমি ওর পিছনে ছুটলাম, কিন্তু আমি কিছুটা দেরি করে ফেললাম। আমি গিয়ে দেখি ছাবিয়ার রক্তাক্ত শরীর রাস্তার মাঝে পড়ে আছে, আর ওর চারদিকে মানুষের ভিড় জমে গেছে। মানুষের কাছ থেকে জানতে পারি একটা মাইক্রোবাস এসে ছাবিয়ার উপর দিয়ে চলে গেছে। আজ 2 দিন পর সাবিয়ার জ্ঞান ফেরে। আমি খবরটা পাওয়া মাত্র ছুটে যাই সাবিয়ার কেবিনে, ঢুকে যাই। সাবিয়া হাত বাড়িয়ে আমাকে ওর কাছে যেতে বলে। আমি সাবিয়ার কাছে যাওয়া মাত্র ওকে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলাম, পাগলি, তুই এভাবে দৌড় কেন দিলি? আমি তোকে চালানোর জন্য আখির সাথে মিথ্যে নাটক করছিলাম, তুই সত্যি নাটককে সত্যি ভেবে দৌড় দিলি। আমি যে তোমার পাশে ওই মেয়েটাকে দেখতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল আমার। কেন কষ্ট হচ্ছিল? তুমি তো আমাকে খেদ ভাবো, আমাকে সহ্য করতে পারো না। আমাকে মাফ করে দাও প্লিজ, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমাকেও মাফ করে দিও, আমি প্রতিশোধের নেশায় হিংস্র হয়ে গিয়েছিলাম। আমার তাতে কোনো কষ্ট হয়নি, কিন্তু তোমাকে অন্যের সাথে দেখে আমার খুব খুব খুবই কষ্ট হচ্ছিল। থাক ওসব কথা বাদ দাও, তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। সারপ্রাইজ মানে আরো কষ্ট দেবে? প্রতিশোধ নেওয়া বাকি আছে আরো? তুমি দেখোই না, আপনারা ভেতরে আসুন।
আমার কথায় দুজন লোক কেবিনের ভেতরে প্রবেশ করলো, যার মধ্যে একজন পুরুষ আর একজন মহিলা। তারা ছুটে ছাবিয়াকে এসে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আর ছাবিয়াও তাদের দিকে উচ্চস্বরে কেঁদে দিয়ে বলে, তোমরা আমাকে ছেড়ে গিয়েছিলে কেন মম ড্যাড? আমি কতটা মিস করেছি তোমাদের। আমরা তোকে অনেক মিস করেছি মা। ছাবিয়ার বাবা মা কিছুক্ষণ মেয়ের সাথে কথা বলে চলে যায়। তারপর ছাবিয়া আমাকে ওর কাছে ডেকে নেয়। আমি ছাবিয়ার কাছে গিয়ে বসতেই ছাবিয়া আমাকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার মম ড্যাডকে ফিরিয়ে আনার জন্য। শুধু ধন্যবাদ দিলে চলবে না, বুঝেছি। বলেই আমার ঠোঁটজোড়া ছাবিয়া নিজের দখলে নিয়ে নেয়। এই এই আপনারা এখানে কি করতেছেন? যান ভাগেন, আপনাদের সাথে দেখা হবে পরের কোনো গল্পে। এখন আমাকে বিরক্ত না করে যান তো, আমি একটু রোমান্স করি। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। গল্পটি খুবই রোমান্টিক এবং শিক্ষণীয় বিষয় ছিল, যে কোনো কিছু একবারে পেয়ে গেলে তা নিয়ে অহংকার করা উচিত নয়। অহংকার পতনের মূল। তো ভিউয়ার্স, আমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক রোমান্টিক অথবা মাফিয়া সিরিজের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।